শুরু করি, এটা হচ্ছে বার্নৌলিস থিওরেমটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে এক কথা উত্তর দিই, এটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, শক্তির অবিনাশিতাবাদ আমরা যেটা জানি বা বিদ্যুতের সূত্র যেটা আমরা জানি সেটাই আমরা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে যেটা পড়ে আসছি, খুব কনসেপ্টটা আমাদের হয়তো ক্লিয়ার আছে যে যখন কোনো একটা ফ্রি ফল অবজেক্ট থাকে, যখন পড়ন্ত কোনো একটা বস্তু, তখন তার যে কোনো পয়েন্টে বা মুহূর্তে স্থিতিশক্তি আর গতিশক্তি দুটোর যোগফল কনস্ট্যান্ট ছিল। এই ধরনের একটা থিওরি তোমরা পড়ে আসছো, পেন্ডুলামের জন্য হয়তো পড়ে আসছো। এই কনসেপ্টে আমরা আজকে এখানে এলাবোরেটরি দেখব যে ফ্রি ফল যদি কোনো অবজেক্ট হয়, তখন যেমন আমরা পড়েছিলাম যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোর যোগফল কনস্ট্যান্ট। স্থিতিশক্তিকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, কিসের দ্বারা, কিভাবে বলতে পারো কেউ? পোটেনশিয়াল এনার্জি আমরা বলি EP equals to mgh, sir. EP equals to mgh. mgh, হ্যাঁ mgh, তার মানে পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলি mgh। এটা আমরা আর একটা ছিল কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বলেছি, এটা কি Half mv square. Half mv square. ভেরি গুড। তাহলে হ্যাঁ হাফ mv স্কয়ার। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই ফ্রি ফল অবজেক্টের ক্ষেত্রে এই কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি এই দুটোর যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট। এটা আমরা পড়ে আসছি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলে। এবং তার থেকে আমরা যেটা যদি বলি যে হাফ mv স্কয়ার যেটা কাইনেটিক এনার্জি প্লাস mgh যেটা তুমি বললে এই দুটো যে পোটেনশিয়াল এনার্জি দুটোর যোগফল কনস্ট্যান্ট হবে। সো তুমি যদি একটু খেয়াল করো, আমরা এখানে কিন্তু এনার্জির কথা বলছি। তাহলে এনার্জির একক কি, এনার্জির একক কি, ইউনিটটা কি হবে? জুল। এনার্জি একক হচ্ছে জুল। তুমি যদি একটু ক্লিয়ার করো কনসেপ্টটাকে যে জুল যদি আমরা বলি, তাহলে আমরা যদি দেখি mgh একটা যদি একটু কনসিডার করি এখানে, তাহলে mgh, m হচ্ছে কেজি, or g হচ্ছে অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার, আর হচ্ছে মিটার, আলটিমেটলি যেটা আসছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ফোর্স, আর এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার মানে এটা হচ্ছে জুলার, নিউটন মিটার, এটা জুলার। একইভাবে হাফ mv স্কয়ার তুমি করলে জুলার। তার মানে এই যে শক্তির কথা বলছি, এই দুটো শক্তির যোগফল ধ্রুব। এটা হচ্ছে আমরা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসি। এখন আমাদের সেই কনসেপ্টে আমরা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে যে কোনো পয়েন্টে ধরেছি, তখন আমরা দেখেছি যে প্রথম একটা পয়েন্টে যদি হয়, সেই প্রথম পয়েন্টের জন্য হাফ mv1 স্কয়ার প্লাস mgh1। তার পরবর্তী আরেকটা সময়ের জন্য আমরা যখন আবার কনসিডার করছি, তখন ইকুয়ালস টু হবে হাফ mv2 স্কয়ার প্লাস mgh2। মানে যে কোনো পয়েন্টের জন্য যখন কনসিডার করবো তার যোগফল কনস্ট্যান্ট। এবার যতগুলো আমি পয়েন্ট চিন্তা করবো পরন্ত বস্তুর ক্ষেত্রে, ফ্রি ফলের ক্ষেত্রে, তখন প্রত্যেকটা পয়েন্টের জন্য সমান। এবং যদি আমি থার্ড আরেকটা পয়েন্ট ধরতাম 3 নম্বর পয়েন্ট, তখন এই দুটোর যোগফল একই হবে। ফোর্থ আরেকটা পয়েন্ট হলে তখন একই হবে। এই একটা কনসেপ্ট আমরা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পড়ে আসছি। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে আজকে যে সাবজেক্টটা পড়তে আসছি সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আমরা যখন এখানে যেমন পরন্ত বস্তু সলিড অবজেক্টের কথা চিন্তা করছি, আমরা ফ্লুইড মেকানিক্স যখন বলি তখন ফ্লুইড ফ্লো করে, ফ্লুইড ফ্লো করবে। ফ্লুইড ফ্লো করলে এখানে এই যে পোটেনশিয়াল এবং কাইনেটিক যে এনার্জি আছে, তার সাথে আরেকটা এনার্জি আমরা অ্যাড করব, আরেকটা এনার্জি অ্যাড করবো, এবং সেটাকে আমরা বলি প্রেসার এনার্জি। নতুন আমাদের এখানে একটা এনার্জি, যেমন একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি, তার সাথে আমরা আরেকটা এনার্জি যোগ করবো, সেটা হচ্ছে প্রেসার এনার্জি। ঠিক আছে, এই প্রেসার এনার্জিটা কি, ফ্লুইডের যে প্রেসার থাকে, আমরা জানি ফ্লুইড সবসময় হাই প্রেসার জোন থেকে লো প্রেসারে যায়, এটা ফ্লুইডের একটা ধর্ম। হাই প্রেসার থেকে লো প্রেসারে অলওয়েজ যাবে। সো ফ্লুইডের এনার্জি, এই প্রেসার এনার্জিটাকে আমরা কনসিডার করবো এবং ফ্লুইড ফ্লো করে। সেই ফ্লুইডের এনার্জিটাকে বা প্রেসার এনার্জিকে আমরা ডিফাইন করি, প্রেসার এনার্জি পি ইনটু ভি। পিটা কি, পি হচ্ছে প্রেসার আর ভি হচ্ছে তার ভলিউম। তাহলে এই হচ্ছে প্রেসার এনার্জি, পি ইনটু ভি, প্রেসার এনার্জি আমরা বলছি, প্রেসার ইনটু ভলিউম, এটাকে আমরা বলছি এনার্জি। এখন আমি এটাকে যদি আবার আগের মতো যদি আমি চিন্তা করি যে ইউনিটটা কত, তাহলে পি হচ্ছে প্রেসার, তার নিউটন পার মিটার স্কয়ার, আর এখানে ভলিউম হচ্ছে ভি, মিটার কিউব। আলটিমেটলি এটাকে সিম্পলিফাই করলে এটা জুল আসে, এটাও একটা এনার্জি। মানে এখন আমরা যেটা বলছি প্রেসার এনার্জি আমাদের। সো কনজারভেশন অফ এনার্জি যেটা আমরা তাহলে বলতে পারি যে এখানে এই যে কাইনেটিক এনার্জি যোগ পোটেনশিয়াল এনার্জি যোগ প্রেসার এনার্জি, এই তিনটা এনার্জি যোগফল এখন কনস্ট্যান্ট। এই প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, তিনটা এনার্জি যোগফল কনস্ট্যান্ট। আমরা থার্ড আরেকটাকে অ্যাড করলাম, যেটাকে প্রেসার এনার্জি বলছে, এই টোটাল তিনটা যোগফল কনস্ট্যান্ট হবে। এটাই কনজারভেশন অফ এনার্জি ফ্লুইড ফ্লো এর ক্ষেত্রে। ঠিক আছে কথা? জি স্যার। তাহলে এখন আমাদের কোন একটা এই প্রেসার এনার্জিকে কি ফ্লো এনার্জি বলা হয়? ফ্লো মানে ফ্লো এনার্জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লো এনার্জি, হ্যাঁ প্রেসার এনার্জি, প্রেসার এনার্জি বলছে, ফ্লো এনার্জি না বলে প্রেসার এনার্জি বলছে। ঠিক আছে, প্রেসার এনার্জি। সো এখন আমরা যদি এখানে যদি একটু আগে যেটা আমরা দেখলাম যে আমরা যদি ফ্লুইড ফ্লো করে, তাহলে আমরা যদি অনেকগুলো পয়েন্ট নেই, একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে যখন অনেকগুলো পয়েন্ট নেই, তখন এক নম্বর পয়েন্টের যতগুলো এনার্জি হবে তিনটা যোগফল, সেকেন্ড পয়েন্টে যদি আরেকটা আমরা হিসাব করি তখন তিনটা এনার্জি যোগফল কি হবে, কনস্ট্যান্ট হবে না? বুঝতে পারছি কথাটা? যেমন একটু আগে আমরা যেটা দেখলাম, এই যে মনে করি এই জায়গাটা, তার মানে আমরা যদি দুটো পয়েন্ট কনসিডার করি, তখন এরকম হাফ mv1 স্কয়ার mgh1, এটা একটা পয়েন্টের জন্য হিসাব করলাম, আবার 2 নম্বর পয়েন্টের জন্য আবার হিসাব করলাম, তখন সমান হচ্ছে। তাহলে এখন আমরা এইভাবে একইভাবে চিন্তা করতে পারি না, এই যে কনস্ট্যান্ট থেকে তিনটা আমরা যদি দুটো পয়েন্ট চিন্তা করি, তাহলে কি হবে, হাফ mv1 স্কয়ার প্লাস mgh1 ইনটু কি হবে p1 v1, তাই না? এরকম হবে না? তার সাথে আবার পরে 2 নম্বর পয়েন্টের জন্য। বুঝা গেছে কথাটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কনসিডার করতে পারি। এখন আমরা এখানে ফ্লুইড মেকানিক্স যেহেতু সাবজেক্ট আমরা পড়ছি, ফ্লুইড মেকানিক্সের কিছু জিনিস আমরা আলাদাভাবে ডিফাইন করি। যেমন আমি একটা সবসময় এক্সাম্পল হিসেবে বলি, যেমন মনে করি এই সেল শব্দটা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, হোয়াট ডু ইউ মিন বাই সেল? কোষ। কোষ। কিসের কোষ? স্যার যে কোনো ধরনের
ঘরের টাইপ আর কি স্যার, অনেকগুলো থাকলে সেখানে প্রত্যেকটা ইউনিট সেল বা কোষ বলা যায়। আচ্ছা, আর কেউ কিছু বলতে পারবে সেল সম্পর্কে? হ্যাঁ, আর কেউ সেল বলতে কি বোঝায়? আর কেউ? সেটা কমন কোয়েশ্চেন, মানে একটা জাস্ট সিম্পল একটা এক্সাম্পল শেয়ার করলাম। আর কোন আইডিয়া আছে সেল? একটা বস্তু যেটা নিজে নিজে বিভাজিত হয়ে অনেকগুলো হতে পারে আর কি, একাধিক সংখ্যায় হয়ে যেতে পারে নিজে নিজে বিভাজিত। হ্যাঁ, তার মানে হ্যাঁ স্মলেস্ট জিনিসটা, তাই তো? আচ্ছা, তার মানে আমি যদি এটা ডেফিনিশনটা এভাবে চিন্তা করি, এটা কেউ তুমি তোমার যদি কোনো বায়োলজি কোনো ফ্রেন্ড থাকে, তাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে ভাই সেল বলতে, সে বলবে যে বায়োলজিক্যাল সেল। তুমি যদি তোমার কোনো ফিজিক্সের কোনো ফ্রেন্ড থাকে, সে বলবে যে হ্যাঁ মিনিমাম স্মলেস্ট, হ্যাঁ কেমন যেটা, হ্যাঁ যে অ্যাটমের কথা সে বলবে। বা তুমি যেটা বললে যে একটা কিউবিক্যাল সেল, হ্যাঁ এরকম তুমি যদি জেলখানায় গিয়ে একজনকে জিজ্ঞাসা করো ভাই এই সেল বলতে কি, সে বলবে প্রিজন সেল, যেখানে কয়েদি থাকে, তাই তো? তাই না? হ্যাঁ, তার মানে এই সেল ওয়ার্ডটাই বিভিন্ন ফিল্ডে বা প্রফেশনে বিভিন্ন ভাবে ইউজ হয়, সেটা বলতে চেষ্টা করছি। ঠিক আছে, এই ওয়ার্ডটাই আমরা বিভিন্ন প্রফেশনের জন্য যখন তারা ডিফাইন করে তাদের মতো করে ডিফাইন করে। ঠিক আছে, আমরা যখন ফ্লুইড মেকানিক্স করছি, এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এনার্জিটাকে ডিফাইন করি। আমরা এই এনার্জিটাকে ফ্লুইড মেকানিক্স একটু ডিফারেন্ট ভাবে ডিফাইন করে সংজ্ঞা দিচ্ছি। সেই সংজ্ঞাটা হচ্ছে হেড ইকুয়ালস টু, বা এটাকে ডিফাইন করা হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট। এনার্জি পার ইউনিট ওয়েট, তার মানে এনার্জি যেটা পাবো তাকে যদি আমি ওজন দিয়ে ভাগ করি, ওয়েট দিয়ে ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে আমরা বলছি হেড। তার অর্থ হচ্ছে যে আমি যদি হেড বলি, তাহলে হেড ইকুয়ালস হচ্ছে এনার্জি ডিভাইড বাই ওয়েট। ঠিক আছে, সো আমি যদি এখন বলি যে এখানে আমরা এখানে যেমন কাইনেটিক এনার্জি বলছি, কাইনেটিক এনার্জিকে আমরা যখন যদি তার ওজন দিয়ে ভাগ করি, তাহলে এই যে হাফ এমজি স্কয়ার তো ছিল কাইনেটিক এনার্জি, তাকে ওজন দিয়ে ভাগ করি, ওজন মানে এমজি, তাহলে ভাগফল আলটিমেটলি আসবে ভি স্কয়ার বাই টুয়াইজ। এই ভি স্কয়ার বাই টুয়াইজ এটাকে আমরা বলছি কাইনেটিক হেড। এখন আমরা কাইনেটিক এনার্জি বলছি না, যেহেতু আমরা ওজন দিয়ে ভাগ করছি, তখন আমরা এটাকে বলি কাইনেটিক হেড। একইভাবে পোটেনশিয়াল এনার্জি যেটা আছে, তাকে যদি আমরা ওজন দিয়ে ভাগ করি এমজিএইচ, তাকে আমরা ওজন দিয়ে ভাগ করলাম এমজি, তাহলে আলটিমেটলি ভাগফল আসলো এইচ। এইচটাকে আমরা ফ্লুইড মেকানিক্সে জেড দ্বারা প্রকাশ করি, যেটা হাইট, যেটা প্রকাশ এইচ উচ্চতা, সেটা আমরা এখানে এইচ জেড দ্বারা প্রকাশ করবো। তো এখন কাইনেটিক পোটেনশিয়াল এনার্জিকে আমরা অন্যভাবে ডিফাইন করছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল হেড, কারণ আমরা এনার্জি দিয়ে ভাগ করছি। একইভাবে আমরা যদি প্রেশার এনার্জি ধরি, তাহলে প্রেশার হেড বলবো, এবং প্রেশার এনার্জি ডিভাইড বাই ওয়েট, তার মানে পিবি ডিভাইড বাই এমজি, ওজন দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করার পরে এখানে আমরা যদি এটা সিম্পলিফাই করি, তাহলে পি থাকলো ভি ডিভাইড বাই এম লেখা যেতে পারে, কিন্তু 1/g লিখলাম। এবং আমি যদি পিটাকে রেখে তারপরে এই যে ভিটাকে যদি নিচে নিয়ে আসি, তাহলে 1/m/v, 1/m/v, আর 1/g। m/v মানে হচ্ছে মাস ডিভাইড বাই ভলিউম, মাস ডিভাইড বাই ভলিউম, তার মানে হচ্ছে ডেনসিটি, ভর বাই আয়তন। তার মানে আলটিমেটলি এটাকে লেখা যাচ্ছে পি ডিভাইড বাই রোজি, পি ডিভাইড বাই রোজি। আর রোজিকে আমরা জানি স্পেসিফিক ওয়েট। ফ্লুইড মেকানিক্সে তোমার স্যার নিশ্চয়ই অলরেডি ক্লাসে বলেছেন যে গামা ইকুয়ালস টু তোমার স্পেসিফিক ওয়েট, বা এটাকে আলাদাভাবে বলা যায় রো ইনটু জি। তাহলে আমরা এই প্রেসার এনার্জিটাকে ওজন দিয়ে যখন ভাগ করলাম, তখন এটা হয়ে গেল প্রেসার হেড, তখন এটা হয়ে গেল প্রেসার হেড। তাহলে আলটিমেটলি আমরা এই এনার্জি ইকুয়েশনটাকে চেঞ্জ করে প্রেসার কি বলে এনার্জিকে আমরা হেডে কনভার্ট করছি। তার মানে আমরা এই জিনিসটাকে এখন একটু সিম্পলিফাই করে যদি লিখি, তাহলে এটাকে লেখা যেতে পারে এরকম যে হাফ এমভি স্কয়ার এমজি, যেটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন, আমরা হেড হিসেবে যদি এক্সপ্রেস করি, তাহলে এই যে পুরো লাইন থেকে আমরা যদি দেখি, এই যে এখানে আমরা ভি স্কয়ার বাই টুয়াইজ জি, যে ভি স্কয়ার বাই টুয়াইজ জি এটা হচ্ছে তোমার কাইনেটিক হেড বা ভেলোসিটি হেড। তারপর আমরা এই জেড লিখলাম, এটা হচ্ছে পোটেনশিয়াল হেড। তারপরে এই যে পি বাই গামা, এটা লিখলাম প্রেসার হেড। তার মানে এই তিনটা হেডের যোগফল কনস্ট্যান্ট। কথা ঠিক আছে? এখন বুঝেছো এটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা জাস্ট এনার্জিটাকে যদি এমজি দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই জিনিসটা, তাহলে আলটিমেটলি এই শক্তির যে সূত্রটা আছে, এনার্জি সূত্রটা, আমরা একটা হেডের মাধ্যমে প্রকাশ করলাম, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ওজন দিয়ে ভাগ করছি। তাহলে এখানে তাহলে এখন আমাদের তিনটা জিনিস আসবে। আমরা আগে পোটেনশিয়াল এনার্জি বলতাম, এখন আমরা বলবো পোটেনশিয়াল হেড। আমরা আগে বলতাম কাইনেটিক এনার্জি, এখন বলবো কাইনেটিক হেড। আমরা বলছি প্রেসার এনার্জি, এখন আমরা বলবো প্রেসার হেড। তাহলে এখানে এই ভি স্কয়ার বাই টুয়াইজ জি, এটাকে বলা হচ্ছে ভেলোসিটি হেড অথবা কাইনেটিক হেড। জেড কে বলা হচ্ছে পোটেনশিয়াল হেড, আর এলিভেশন হেডও বলে, কোনো বইতে তুমি পাবা। আর পি বাই গামা, এটাকে বলা হচ্ছে প্রেসার হেড। এই তিনটা হেডের যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে বার্নৌলির থিওরেম। এটাই হচ্ছে বার্নৌলির থিওরেম, যে তিনটা হেডের যোগফল, যখন তুমি ফ্লুইড ফ্লো করবে, তখন তার তিনটা এনার্জির যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট হবে। আপনার মধ্যে কোনো কোশ্চেন আছে? স্যার এই যে এক্সপ্রেসড হেড বলতেছে, এগুলো প্রত্যেকটা কি স্যার ইউনিট কি মিটার? হ্যাঁ, তাহলে যদি বলো, এখন আমি যেটা জিজ্ঞাসা করতে বলবো, এখন এটা দেখো কি হলো, জেড একক, এইচ একক কি হবে মিটার, তার মানে এটা একক মিটার, তার মানে এটা একক মিটার, হেডের একক কি হলো, হেডের একক মিটার। তার মানে এনার্জি আগে জুল ছিল, জুলকে আমরা কনভার্ট করলাম এখন মিটার। তাহলে আমরা হেড বলতে এখন আসলে তার একক হচ্ছে মিটার। সো আমি যদি এখন তোমাকে এভাবে একটা যদি ছবি দেখাই, তোমার একটা পাইপের মধ্যে দিয়ে পানি যাচ্ছে কথা, এবং সেই পাইপের মধ্যে এই 1 নম্বর পয়েন্ট, একটা পয়েন্ট আমি নিরূপণ করলাম 1 2 3 4 5, এবং সেক্ষেত্রে কি হবে, সূত্র অনুসারে কি হবে, এই 1 নম্বর পয়েন্টের তিনটা হেড পোটেনশিয়াল হেড প্লাস কাইনেটিক হেড প্লাস প্রেসার হেড, তিনটা যে যোগফল, সেটা ইকুয়ালস হবে 2 নম্বর পয়েন্টের জন্য। একইভাবে সেটা হবে 3 নম্বর পয়েন্টের জন্য, সেটা হবে 4 নম্বর। কিভাবে? তার মানে আমরা লিখতে পারি 1 নম্বরের জন্য V1 বাই গামা, মানে প্রেসার হেড, প্লাস V1 স্কয়ার বাই টুয়াইজ জি কাইনেটিক হেড,
প্লাস Z1 এটা হচ্ছে প্রেসার হেড পোটেনশিয়াল হেড। এই তিনটা যার যোগফল সেটাই ইকুয়াল হবে 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য আবার আমরা কি প্রেসার হেড পাবো, ভেলোসিটি বা কাইনেটিক হেড পাবো প্লাস পোটেনশিয়াল হেড পাবো, যোগফল হবে সমান। একেবারে 3 নম্বর পয়েন্টের জন্য আমি পাবো, ঠিক আছে, যে প্রেসার হেড, ভেলোসিটি হেড আর পোটেনশিয়াল হেড তিনটা যোগ। একেবারে 4 নম্বর, একেবারে 5 নম্বর, এবার যতগুলো তুমি পয়েন্ট কনসিডার করো সব সময়, ঠিক আছে, কথা এতটুকু। জি স্যার। তার মানে এখন তুমি ফিজিক্যালি চিন্তা করো, তোমার বাসার যে পানির লাইনে যে পানিটা আসছে, তুমি যে কোনো পয়েন্টে তুমি যদি কোনো মেজার করো, তার তিনটা জিনিস, একটা প্রেসার, একটা ভেলোসিটি আর একটা পোটেনশিয়াল, এই তিনটা যে যোগফল পাবা, তুমি আরো মানে অন্য একটা লোকেশনে গিয়ে তুমি আবার যদি মেজার করো, এই তিনটার যোগফল কিন্তু সমান, অলওয়েজ সমান, ঠিক আছে, অলওয়েজ সমান হবে। একটা পাইপ মনে করো ছাদের থেকে নামতেছে তোমার বাসার ছাদে, মনে করো হ্যাঁ, সেখান থেকে তোমার কলে আসবে, তার মানে তুমি এই তিনটার যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট পাবে, ঠিক আছে, তিনটার যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট। এখন তুমি যদি অন্যভাবে একটু চিন্তা করো, আমি যদি তোমাকে এই লাইনটার কথা বলি, তিনটার যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে এখন যেহেতু এটা কনস্ট্যান্ট, যদি কোনো কারণে একটা যদি কমে যায় তাহলে কি হতে হবে, আরেকটা বাড়তে হবে না? জি স্যার। যোগফল যেহেতু সমান, মানে কোনো একটা যদি কোনো কারণে কমে যায়, যে কোনো একটা যদি কমে যায়, তাহলে আর বাকিগুলো কি বাড়বে টোটাল যোগফল সমান রাখার জন্য, তাই তো? জি স্যার। জি স্যার। এই জিনিসটাই আমরা আজকে একটু চেক করবো যে আসলে এই অলওয়েজ কনস্ট্যান্ট থাকে কিনা। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করবো, এখানে আমরা চেক করবো যে অলওয়েজ কনস্ট্যান্ট থাকে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যখন এক্সপেরিমেন্ট করতে যাবা, হ্যাঁ, তখন তোমাকে এই ভেলোসিটি হেড বা প্রেসার হেড বা পোটেনশিয়াল হেড তোমাকে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন বের করার আগে আমি তোমাকে আরেকটা কনসেপ্ট বলি, যে আমরা যদিও বলি যে এখান থেকে ফ্লুইড যখন যাবে অলওয়েজ সকল এনার্জি যোগফল সমান হবে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয়, প্র্যাকটিক্যালি হয় কি এনার্জিটা আসলে লস হয়। প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা এনার্জিটা কিছুটা লস থাকে, এবং সেই লসটা কি জন্য হয়, সেটা হচ্ছে মেইনলি ফ্রিকশনের কারণে। তোমাদেরকে তোমার সরিষা লাস্ট ক্লাসে বলেছিলেন যে আমরা একটা হেড লসের একটা এক্সপেরিমেন্ট করি, 4 নম্বর এক্সপেরিমেন্ট, এনার্জি কিভাবে লস হয়, ফ্রিকশন হচ্ছে অন্যতম কারণ, সেখানে আমাদের এনার্জি লস হয়। তো এই এনার্জিটা যদি লস হয়, সেই লসটাকে আমাদের অনেক সময় বাদ দিতে হয়, যে লসটা হচ্ছে এইটাকে আমরা বলি হেড লস। যে লসটা হয় এনার্জি, সেই লসটাকে আমরা এখানে বলি হেড লস, যেহেতু আমরা সবগুলো হেডে কনসিডার করছি, তখন যে লসটা এটাকে আমরা বলছি হেড লস, ঠিক আছে। সো আমি যদি তোমাকে বলি যে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, এই বিষয়টা খেয়াল করো, 1 নম্বর পয়েন্টে যে এনার্জি ছিল 2 নম্বর পয়েন্টে এসে কিছুটা কমে গেছে, 2 নম্বর পয়েন্টে এসে কমে গেছে, যেই কমে গেছে যতটুকু কমলো সেটাই হচ্ছে হেড লস, সেটাই হচ্ছে হেড লস। তার মানে আমার মনে করো সাপোজ এখানে 50 জুল ছিল, 50 জুল ছিল, সেই 50 জুলটা আমি এখানে ধরলাম, এরপরে 50 জুলের পরে আমার এখানে 2 নম্বর পয়েন্ট এসে মনে করো 40 জুল হয়ে গেল, তাহলে কি হলো 10 জুল লস। লসটা কি হেড লস, এই 10 জুল আমি এখানে লিখলাম, আর এই 40 জুল আমি পেয়েছি, যোগ করলে কিন্তু আলটিমেটলি টোটাল 50 হবে। এই এইচ যেটা আমরা বলছি, এটাকে বলছি আমরা হেড লস, ঠিক আছে কথা। আমরা হেড লসটা এই ক্লাসে দেখবো না, আমাদের আলাদা একটা সেশন করা হবে, সেখানে আমরা হেড লসটা ক্যালকুলেট করবো। এখানে জাস্ট কনসেপ্ট আমি বলে রাখলাম, আমাদের স্যার হয়তো যখন ক্লাসে থিওরি করবে তারা আরো ডিটেইলস দেখাবেন। আপাতত আমাদের হেড লস বলে এখন আমরা কিছু ধরছি না, ঠিক আছে। এখন আমরা যখন এক্সপেরিমেন্ট করতে যাবো, আমাদের এই এক্সপেরিমেন্ট করার জন্য যেহেতু আমরা বলছি এটা কনস্ট্যান্ট হবে, তার মানে তোমাকে সামহাউ এনার্জিটাকে তোমাকে হেডটাকে তোমাকে বের করতে হবে, সামহাউ তোমাকে ভেলোসিটি হেডটা তোমাকে বের করতে হবে, এবং তোমাকে পোটেনশিয়াল হেডটা বের করতে হবে। বের করে একটা পয়েন্টের জন্য আমি 3টা যোগ করবো, আবার আরেকটা পয়েন্টের জন্য আমি 3টা বের করবো, আবার যোগ করবো, এবং যোগ করে দেখবো যে আসলে সবগুলো পয়েন্টের সমান আসে কিনা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের কাজ। এখন আমরা যদি একটা একটা করে আসি কিভাবে বের করবো, বের করার জন্য প্রথমে যদি আমরা কাইনেটিক এনার্জি যদি বের করতে চাই বা কাইনেটিক হেড যদি বের করতে চাই, তাহলে আমাদের দেখো একটা ভি লাগবে, ভি হচ্ছে ভেলোসিটি। এবং ফ্লুইডের যে ভেলোসিটি সেটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাকে স্কোয়ার করে 2g দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি তার এই কাইনেটিক হেডটা আমি পেয়ে যাবো। জেডটা কি, জেড হচ্ছে উচ্চতা। তো আমি পাইপটা যদি সেট করা থাকে, একটা মনে করো হরিজন্টাল একটা পাইপ, হরিজন্টাল একটা পাইপের আমি যদি ফ্লোর থেকে যদি আমি বলি, এখান থেকে এটার হাইট হচ্ছে মনে করো আমার এই লাইন, আমার কার্সার যদি আমার এই লাইনটা হয়, এখান থেকে এই পয়েন্টের হাইট হচ্ছে মনে করো সাপোজ জেড, আবার আরেকটা পয়েন্ট এখানে আরেকটা হচ্ছে জেড, এরকম যতগুলো হবে এই হাইটটা আমি ইজিলি মেজার করতে পারবো আমার স্কেল দিয়ে, যে কতটুকু হাইট এখানে পাইপটাতে আছে একটা ফ্লোর থেকে বা একটা রেফারেন্স লাইন থেকে, সেটা আমি জেড বের করতে পারবো। তো জেড বের করা কোনটা কঠিন না, এটা আমরা ইজিলি বের করতে পারবো। আমাদের বের করতে হবে ভেলোসিটি, যাতে আমরা পোটেনশিয়াল কাইনেটিক হেডটা পেয়ে যাই, আর এটা আমাকে বের করতে হবে পি বাই গামা, এটা এই দুটো কাজ আমাদের আছে। আমরা প্রথমে আসি ভি কিভাবে বের করবো। ভি বের করার জন্য তোমাদের ক্লাসে থিওরিটিক্যাল ক্লাস আমি জানি এখন পড়ানো হয়েছে কিনা, সেখানে কন্টিনিউটি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আমরা পড়াই, এবং সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু এ ইনটু ভি। কিউ হচ্ছে ফ্লো রেট, কিউ হচ্ছে ফ্লো রেট, এবং তার ইকুয়ালস টু আমরা লিখি এ হচ্ছে এরিয়া আর ভি হচ্ছে তার ভেলোসিটি। এরিয়া ইনটু ভেলোসিটি, কার এরিয়া, পাইপের এরিয়া, যেখান দিয়ে ফ্লুইড ফ্লো করছে তার ক্রস সেকশনাল এরিয়া, আর সেই পাইপের মধ্যে যে ফ্লুইডটা যাচ্ছে তার ভেলোসিটি, এরিয়া ইনটু ভেলোসিটি, এ ইনটু ভি। সো তার একক কি হবে, এককটা হচ্ছে এখানে যদি আমি লিখি মিটার স্কয়ার, আর এখানে যদি মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তার মানে মিটার কিউব পার সেকেন্ড। এই আমি এখানে লিখেছি মিটার কিউব পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে ফ্লো রেট। আর আমরা এটাকে নরমালি বলি ভলিউমেট্রিক ফ্লো রেট বা আয়তন ভিত্তিক ফ্লো রেট। এটাকে অনেক সময় এখানে যদি তুমি রো দিয়ে যদি গুণ করো, ডেনসিটি যদি গুণ করো, তখন এটা ওজন ভিত্তিক হয়ে যায়, তখন এটাকে কেজি পার সেকেন্ড হয়ে যায়। আমরা এখানে আপাতত যেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে আমরা করে যাবো, ঠিক আছে। কিউ ইকুয়ালস টু এরিয়া ইনটু ভি। সো আমি যদি তোমাকে পাইপ বলে দিই একটা, সেই পাইপের আমি তোমাকে যদি কোনোভাবে যদি বলে দিই তার ডায়ামিটার এত বা ক্রস সেকশন এরিয়া এত, আমি বলে দিই, এবং তার ফ্লো রেট কিউ তোমাকে আমি যদি কোনোভাবে বলে দিতে পারি যে কিউটা হচ্ছে এত, তাহলে এই কিউ জানো এবং এ জানো, আলটিমেটলি তুমি সেই হিসাবে ভি পেয়ে যাবে, সেই হিসাবে ভি পেয়ে যাবে।
এখন কন্টিনিউটি ইকুয়েশনের সূত্র মেইন যে ফাংশনটা বা যেটা আমরা অবজেক্টিভ হিসেবে দেখি কন্টিনিউটি ইকুয়েশনে, এইখানে একটা পাইপ যদি হয় তার মধ্যে দিয়ে যে পরিমাণ পানি ঢুকলো বা ফ্লুইড ঢুকলো ঠিক সেই পরিমাণ পানি এখান দিয়ে বের চলে যাবে। তার মানে ফ্লো রেট অলওয়েজ কনস্ট্যান্ট, ফ্লো রেট অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে এই ফ্লো রেটটা কিউ যদি হয়, এই 1 নম্বর পয়েন্টের জন্য যে পরিমাণ কিউ, 2 নম্বর পয়েন্টের জন্য এই পরিমাণ কিউ, 3 নম্বর পয়েন্টের জন্য একই, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট। সো আমরা এইভাবে লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু a1 v1 একইভাবে a2 v2 ইকুয়ালস টু একইভাবে a3 v3, এইভাবে যতগুলো পয়েন্ট তুমি কনসিডার করো। তার মানে আমি তোমাকে যদি কিউ বলে দেই এবং 1 নম্বর পয়েন্টে যদি ক্রস সেকশনাল এরিয়া যদি তোমাকে বলে দেই, তাহলে 1 নম্বর পয়েন্টের ভ্যালু তুমি পেয়ে যাবে। একইভাবে কিউ যেহেতু জানো কনস্ট্যান্ট, আর 2 নম্বর পয়েন্টে যদি তোমাকে এরিয়াটা বলে দিতে পারি, তাহলে সেটা তুমি 2 নম্বর পয়েন্টের ভ্যালু পাবে। একইভাবে 3 নম্বর পয়েন্টের যদি এরিয়া বলে দিই, 3 নম্বর পয়েন্টের ভ্যালু। ওয়ান্স ইউ গেট দ্য ভ্যালোসিটি পেয়ে গেলে তুমি এখান থেকে এই যে v²/2g এই অংশটুকু করলে তুমি পোটেনশিয়াল হেডটা পেয়ে যাবে। কথাটা ক্লিয়ার? জি স্যার। আমরা এই জিনিসটা খুব ইজিলি বের করতে পারবো। বাকি থাকে আমাদের প্রেসার হেডটা বের করা। প্রেসার হেডটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, এখানে আমি ছবিতে দেখাচ্ছি, এখানে যখন ফ্লুইড ফ্লো করবে তখন আমরা এখানে একটা পাইপের মতো বসাই, এটাকে ফিজোমিটার টিউব বা ফাইজোমিটার টিউব বলা হয়। টিউবটা বসানো থাকে, এই মাথা একটা মাথা ওপেন থাকে, ঠিক আছে? এটাকে ফিজোমিটার টিউব বা ম্যানোমিটার আমরা অনেক সময় ডিফাইন করি। তোমাদের এইটা ইউজ করা হয় মেইনলি প্রেসার হেডটাকে ক্যালকুলেট করতে। এই ফাইজোমিটার টিউব বা ফিজোমিটার টিউবের অবজেক্টিভ হচ্ছে, এটা ডিভাইসটা হচ্ছে, ইনস্ট্রুমেন্টটা হচ্ছে তোমার প্রেসার হেডটাকে মেজার করা। সো নরমালি কি হবে, যখন ফ্লুইড দিয়ে পাস করবে, এই পাইপটা বা এই যে টিউবটা দেখছো, টিউবের একটা মাথা এই পাইপের সাথে জড়িত, মেইন পাইপের সাথে আরেকটা মাথা আছে। ফ্লুইড যখন ফ্লো করবে তখন এই ফ্লুইডটা এই পাইপের মধ্যে দিয়ে কিছু উঠবে, আর এর প্রেসার যত বেশি হবে এই পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা তত বেশি হবে। যার প্রেসার কম তখন এই প্রেসারটা তত কম হবে, যত কম প্রেসার যদি কমে যায় এই জিনিসটা হাইটটা তত কম হবে। এখানকার এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে এই জায়গায় হয়তো প্রেসারটা বেশি, তার কারণে সে বেশি উঠেছে, এই জায়গায় প্রেসারটা আরেকটু কম, তার একটু কম উঠেছে, এই জায়গাটা আরেকটু কম, তার একটু কম, হোয়াট এভার। এইটাকে আমরা বলছি তোমার প্রেসার হেড। এখান থেকে যে মাপটা পাবো, তোমার কাজ হচ্ছে স্কেল দিয়ে এই পানির হাইটটা মাপা, স্কেল দিয়ে এই পানির হাইটটা মাপা টিউবের মধ্যে। তুমি যদি এটা পেয়ে যাও তাহলে তুমি প্রেসার হেডটা পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে? আমরা প্রেসারকে যদি আমরা P = H rho g জানি, তুমি যদি দেখো আমরা যদি এভাবে বলি যে P 1 নম্বর পয়েন্টে যদি বলি, তাহলে P বাই গামা এটা হচ্ছে প্রেসার হেড। তার মানে আমরা যদি 1 নম্বর পয়েন্টের প্রেসারটাকে যদি আমি হিসাব করি, তাহলে এটাকে লেখা যায় H rho g। এইচটা কি? এইচ হচ্ছে এই জায়গাটা, আর রো হচ্ছে তার ডেনসিটি, আর জি হচ্ছে তার অ্যাক্সেলারেশন ভেক্টর। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রেসার পেয়ে, আর গামা মানে রোজ, তার মানে তুমি এটাকে যদি করো তাহলে এই এইচ পেয়ে যাবে। এইচটা মানে হচ্ছে এইখানকার এই জায়গা থেকে এই পয়েন্টের এটা হাইট। তাহলে তুমি সরাসরি ফাইজোমিটার টিউব বসানো মানে হচ্ছে এখান থেকে যে রিডিংটা আসছে তুমি সরাসরি পেয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এইভাবে ফাইজোমিটার টিউব থেকে আমরা এই প্রেসার হেডটা পেয়ে যাবো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এরকম বিভিন্ন টিউবের মধ্যে বিভিন্ন জায়গায়, পাইপের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা এখন ফাইজোমিটার টিউব বসাবো এবং বসিয়ে আমরা প্রত্যেকটা রিডিং দেবো। সো প্রত্যেকটা এই পয়েন্টে আমি তোমাকে যদি বলি 1 নম্বর পয়েন্ট যেটা দেখা যাচ্ছে জায়গায়, এটা যদি এরিয়া যদি তোমাকে বলে দিই আর কিউ তোমাকে আমি যদি বলে দিই, তাহলে তুমি এখান থেকে ভ্যালুসিটি পেয়ে গেলে, এটা একটা পার্ট হয়ে গেল। তারপরে আমি তোমাকে এখান থেকে ফাইজোমিটার টিউব থেকে বললাম এই রিডিংটা নাও, সো তুমি পি বাই গামা পেয়ে গেলে। আর এই যে ট্যাটাম লাইন বা ফ্লো বা যেখান থেকে রেফারেন্স লাইন আমরা বলি, এটাকে ট্যাটাম বলা হয় রেফারেন্স লাইন, এখান থেকে এটা সেন্ট্রাল লাইন বরাবর যে হাইটটা, এটাকে আমরা বলছি 1 নম্বর পয়েন্টের জন্য Z1, এখানে 2 নম্বর পয়েন্ট যদি বলি তাহলে 2 নম্বর পয়েন্টের জন্য এটা হচ্ছে Z2, এভাবে আমরা হিসাব করি। সো 1 নম্বর পয়েন্টের জন্য যদি চিন্তা করো, এই হচ্ছে Z1, ডায়ামিটার জানা থাকলে আমি ফ্লো রেট জানা থাকলে এখান থেকে V1 পেয়ে যাবো, দ্যাট ইজ v²/2g পেয়ে যাবো, আর ফাইজোমিটার টিউব থেকে আমি প্রেসার হেডটা পেয়ে যাবো। সো 1 নম্বর পয়েন্টের তিনটা জিনিস আমাদের বের হবে। একইভাবে 2 নম্বর পয়েন্টের জন্য আমি বের করবো, একইভাবে 3 নম্বর পয়েন্টের জন্য বের করবো, একইভাবে 4 নম্বর পয়েন্টের জন্য বের করবো। প্রত্যেকটা পয়েন্ট জন্য বের করে সবগুলো বের করে যখন যোগ করবো প্রত্যেকটা মান সমান হবে। এই অংশের মান যোগফল যা হবে 2 নম্বর পয়েন্টের জন্য যোগফল সমান হবে, একেবারে 3 নম্বর পয়েন্টের জন্য যোগফল সমান হবে, একেবারে 4 নম্বর যতগুলো পয়েন্ট। ঠিক আছে কথা? জি স্যার। ওকে, এখন তুমি একটু লজিক্যালি চিন্তা করো। এই আমার যে ইকুয়েশনটা যেটা আমি এখানে হাইলাইট করেছি, এই ইকুয়েশনটার মধ্যে একটু খেয়াল করো। আমার যদি এই লাইনটা এখানে ড্যাটাম লাইন হয় আর এটা যদি হরিজন্টাল পাইপ হয়, তাহলে এখানকার জন্য যে Z1 যে হাইট সেন্ট্রাল লাইন পর্যন্ত, আর এখান থেকে যে সেন্ট্রাল লাইনের যে হাইট, এটা কি সমান হবে না Z1 আর Z2? জি স্যার। যদি হরিজন্টাল পাইপ হয়, আমি বলবো যদি হরিজন্টাল পাইপ হয় তাহলে সেক্ষেত্রে রেফারেন্স লাইন থেকে এখান থেকে মানে ফ্লোর থেকে মনে করো এটা সেন্ট্রাল লাইন, যেহেতু এটা সেন্ট্রাল লাইনটা হরিজন্টাল পাইপের, এখান থেকে 1 নম্বর পয়েন্টের জন্য যে সেন্ট্রাল লাইনের যে হাইট Z1, একেবারে 2 নম্বর পয়েন্টের জন্য সেন্ট্রাল লাইনের হাইট Z2 সমান হবে তো নাকি? হবে স্যার। হবে। তার মানে আলটিমেটলি আমি এখানে প্রত্যেকটা থেকে আসলে যেহেতু একই জিনিস সবগুলোর মধ্যে যোগ একই মান, তাহলে আমি আসলে এটা বাদ দিয়ে দিতে পারবো। Z1, Z2, Z3, Z4 হরিজন্টাল যদি পাইপ হয় তাহলে আমি বাদ দিই, কারণ সবার জন্য একই মান আমি যোগ করতেছি, হাইটটা সবার জন্য সমান, তাই তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি একটু সংক্ষেপে এখন লিখতে চাই যে তাহলে আমি যদি Z1 আর Z2 যদি সমান হয়ে যায় বা Z3 সমান Z4 সমান Z5 যদি হয়, তাহলে আসলে আমি এটাকে এভাবে লিখতে পারি P1 বাই গামা প্লাস V1²/2 এই পার্ট ইকুয়ালস টু P2 বাই গামা প্লাস V2²/2 ইকুয়ালস টু একেবারে P3 বাই গামা প্লাস V3²/2, এভাবে যতগুলো থাকবে সবগুলো লিখতে হবে। ঠিক আছে কথা? ওকে, গুড। এখন এই জায়গা আসার পরে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাবো।
ফাইনাল কনক্লুশনটা ড্রটা কি হবে এখন এখানে তুমি একটু ভালো মতো খেয়াল করো। আমরা বলছি এই দুটোর যোগফল ইকুয়ালস টু এই দুটোর যোগফল। তার মানে কোনো কারণে যদি এটা যদি বেড়ে যায়, এই অংশটা যদি বেড়ে যায়, তাহলে এই অংশটা কি হবে? তাহলে কমবে। কারণ যোগফল সমান রাখতে হবে, যোগফল সমান রাখতে হবে। তার মানে একটা যদি বাড়ে আর একটা কমবে, খুব সিম্পল রুল। তার মানে এখানেও কোনো কারণে যদি একটা যদি প্রেসার মানে প্রেসার হেডটা যদি বাড়ে তাহলে ভ্যালোসিটি হেড কমবে, বা ভ্যালোসিটি হেড যদি বাড়ে তাহলে প্রেসার হেড কমবে, ভাইস ভার্সা। ঠিক আছে? সো আমরা আজকে এখানে যেটা দেখবো এরকম একটা সেট আপ তোমাকে আজকে স্যাররা দেখাবেন। এখানে আমরা এর আগে 10 ক্লাসে বলেছিলাম, এখানে একটা কনভার্জিং সেকশন থাকে, একটা পাইপ যেটা থাকবে, সেই পাইপের এরিয়াটা আস্তে আস্তে কমবে, পাইপের এরিয়াটা আস্তে আস্তে কমবে। আমরা এখান থেকে ফ্লুইড ফ্লো করাচ্ছি মনে করো, এবং ফ্লুইডটা আস্তে আস্তে এদিক দিয়ে বের হয়ে চলবে। যখন এখান দিয়ে যাবে দেখো এর এরিয়াটা প্রসেশন এরিয়াটা আস্তে আস্তে কমতেছে, এবং এখানে একটা থ্রোটের মতো আছে, দেন আবার এটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে কি হবে? আমি তোমাকে যদি কিউ বলে দিই, এখানে কিউটা আমরা এখান থেকে মেজার করবো, আমরা এই কিউটা খুব ইজিলি মেজার করতে পারি। তোমাকে আমি একটা যদি বাসা তুমি কল যদি ছাড় কথা, তোমার বাসার যদি কল থেকে পানি নাও, তুমি একটা নিলা, যে মনে করো এটা 5 লিটার, একটা 5 লিটার একটা বাকেট নিলা, বাকেট নিয়ে তুমি এখানে পানি নিচ্ছ, কল ছাড়বে, কল ছেড়ে তুমি স্টপ ওয়াচ অন করো, স্টপ ওয়াচ অন করলে 5 লিটার পানি এই বাকেটটাতে ভরলো, এবং তার জন্য কতক্ষণ সময় লাগবে সেটা তুমি যদি বের করো, তাহলে যেটা ভলিউম ডিভাইড বাই ভেরি ইজিলি তুমি কিউ বের করতে পারো। একই কনসিডারেশন আমরা এখান থেকে কিউটা আসে বের করবো, ফ্লোরেটটা আমি পেয়ে যাবো, কিউ পেয়ে যাবো। এখন আমি তোমাকে যেটা দিব সেটা হচ্ছে এই পয়েন্ট, মনে করো একটা পয়েন্ট, এই আরেকটা পয়েন্ট, এরকম আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে। 1 নম্বর পয়েন্টের ডায়ামিটার বলে, এখানটা ডায়ামিটার আমি তোমাকে বলে দেবো। ডায়ামিটার বলে দিলে তুমি কি পাবা? π/4 d স্কয়ার, তার মানে তুমি এরিয়া পেয়ে যাচ্ছ। কিউ যেহেতু জানো, এরিয়া যেহেতু জানো, তার মানে এই পয়েন্টের ভ্যালোসিটি পেয়ে যাবে, ফ্রি ভ্যালোসিটি। একইভাবে যেহেতু তোমাকে আমি যদি ডায়ামিটার বলে দিই, তুমি 2 নম্বর পয়েন্টের ইকুয়েশন থেকে তুমি 2 নম্বর পয়েন্টের ভ্যালোসিটি পেয়ে যাবে। একইভাবে 3 নম্বর, একইভাবে 4 নম্বর, এখন প্রত্যেকটা পয়েন্টে আমি ডায়ামিটার তোমাকে বলে দেবো। তাহলে প্রত্যেকটা পয়েন্টে তোমার ভ্যালোসিটি পেয়ে যাবে। ভ্যালোসিটি যদি তুমি পেয়ে যাও, ভি যদি জানো, তাহলে ভি স্কয়ার ডিভাইড বাই 2g, তার মানে তুমি ভ্যালোসিটি হেড বা কাইনেটিক হেড তুমি পেয়ে গেলে। আর বাকি থাকে কি? প্রেসার হেড। প্রেসার হেডের জন্য আমরা যেটা করবো, আমরা এখানে এখন ফিজিওমিটার টিউব, 1 নম্বর পয়েন্টের জন্য একটা টিউব বসানো আছে, 2 নম্বর পয়েন্টের জন্য আরেকটা টিউব বসানো আছে, 3 নম্বর পয়েন্টের জন্য আরেকটা টিউব বসানো আছে। সো তুমি এখান থেকে রিডিং পেয়ে যাবে, হাইটটা পেয়ে। হাইটটা হচ্ছে তোমার পি বাই গামা, এই হাইটটা হচ্ছে তোমার পি বাই ডিভাইড বাই গামা, এই পি ডিভাইড বাই যে হাইটটা পাবা সেটা পি ডিভাইড বাই গামা। সো তুমি এখান থেকে প্রেসার হেডটা অলরেডি পেয়ে যাবে, প্রেসার হেডটা পেয়ে যাবে। এইভাবে তুমি 1 নম্বর পয়েন্টের জন্য প্রেসার হেড পেলা, 1 নম্বর পয়েন্টের জন্য ভ্যালোসিটি পেলা, যোগ করলা, যোগফল 2 নম্বর পয়েন্টে যা পাবা তার সমান সমান হওয়ার কথা, 3 নম্বর পয়েন্টে যেটা সেটাও সমান হওয়ার কথা। এইভাবে আমরা ভেরিফাই করবো যে আসলে সমান হচ্ছে কিনা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে একটু লজিক্যালি চিন্তা করো, তুমি দেখি বলতে পারবে না। আমি যদি এখান দিয়ে যাই, পানিটা আমার এখানে ফ্লো করায়, তাহলে কিউ ইকুয়ালস টু এ ইনটু ভি, তাহলে এরিয়া যদি কমে তাহলে ভ্যালোসিটি বাড়বে না কমবে? বাড়বে। ভ্যালোসিটি বাড়বে। ভ্যালোসিটি বাড়া মানে কাইনেটিক হেড বাড়বে, আপনার তাই না? ভ্যালোসিটি হেড বাড়বে। তাহলে ভ্যালোসিটি হেড আবার একটু খেয়াল করো, যদি এরিয়া কমে তাহলে কিউ বাড়তেছে, এরিয়া কমলে এরিয়া কিভাবে কমতেছে? আমি আবার কোশ্চেনটাতে যাই, এখানে দেখো এই যে কিউ ইকুয়ালস টু এ ইনটু ভি। তাহলে এরিয়া যদি কমে, এরিয়া যদি ছোট হয়, তাহলে কি হবে? ভিটা বাড়বে, আর ভি বাড়লে কি হবে? ভ্যালোসিটি হেড বাড়বে, এই যে ভ্যালোসিটি হেডটা বাড়বে, তাই না? ভ্যালোসিটি হেড বাড়বে, ভ্যালোসিটি হেড বাড়লে কি হবে? প্রেসার কি হবে? প্রেসার কি হবে? বাড়বে। কমার কথা। দুটো যোগফল তো কনস্ট্যান্ট, এটা যদি কোনো কারণে বেড়ে যায়, হ্যাঁ, তাহলে এটা কমবে, এটা কমবে। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি ছবিটার মধ্যে, আমার যেহেতু এটা এরিয়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে, তার মানে এরিয়া কমলো, তার মানে ভ্যালোসিটি বাড়লো। ভ্যালোসিটি বাড়াতে কি হবে? এখানে যে প্রেসারটা আছে, আরো যেহেতু এখানে ভ্যালোসিটি বাড়লো, তার প্রেসারটা কমে যাবে। এভাবে প্রেসারটা যত এরিয়া ছোট, প্রেসার তত কম, যত এরিয়া ছোট, প্রেসার তত কম, কারণ কাইনেটিক হেড তখন এখানে বেশি। আবার এখানে যখন উল্টা, যখন এটা আস্তে আস্তে প্রসেস এরিয়া যখন বাড়তেছে, তার মানে ভ্যালোসিটি কমবে, আর ভ্যালোসিটি হেড কমলো, দ্যাট মিন্স প্রেসার হেডটা বাড়বে, এটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে কথা? ওকে, এখন আমরা আরেকটা ফাইনাল জিনিসটা দেখি। এই ছবিটাই তোমাদের একটা সমস্যা আছে দেখাবে। এখানে আমরা এরকম একটা টিউব বসানো আছে, হ্যাঁ, এখানে একটু ডিফারেন্ট আছে আমাদের সেটআপের সাথে, এটার সাথে, কিন্তু মোটামুটি এরকম একটা জিনিস, কনভার্জিং ডাইভার্জিং সেকশনের মতো মনে করো। সো আমরা যদি মনে করি একটা পয়েন্ট 1 ধরি, একটা পয়েন্ট 2 ধরি, এখানে আমরা এটা হচ্ছে ডেটাম লাইন বা রেফারেন্স লাইন, এখান থেকে সেন্টার লাইনের হাইট হচ্ছে Z1। একইভাবে এখানে 2 নম্বর পয়েন্ট যদি বলি, এখানটা সেন্টার লাইনের থেকে ডেটাম লাইন হচ্ছে Z2। সো দুইটাই সমান, Z1 আর Z2 সমান, কারণ কি সেন্টার লাইন আর হরিজন্টাল এখানে একই। সো এখন এখানে তুমি দেখো, এখানে আমি যদি একটা টিউব বসাই, ফিজিওমিটার টিউব বসাই, তাহলে আমি এই পয়েন্টের জন্য একটা প্রেসার হেড পাবো, এটাকে আমি বলছি P1 বাই গামা হেড পাবো, এটা ভি স্কয়ার বাই টুয়াইস। এই ধরনের এই তিনটার যোগফল, Z1 প্লাস P1 বাই গামা প্লাস V1 স্কয়ার বাই টু, এই তিনটার যোগফল হচ্ছে টোটাল এনার্জি। একেবারে 2 নম্বর পয়েন্টের জন্য যদি চিন্তা করো, এখানে আমি যেহেতু এটা এরিয়াটা আস্তে আস্তে কমতেছে, তার মানে ভ্যালোসিটি বাড়তেছে, ভ্যালোসিটি এই জায়গাটা বেড়ে গেছে, এটা বেড়ে গেছে, আর প্রেসারটা এখানে এতটুকু ছিল, প্রেসার হেড এটা কমে ছোট হয়ে গেছে, কারণ ভ্যালোসিটি হেড বাড়াতে প্রেসারটা কমে, কিন্তু আলটিমেট যোগফল কিন্তু সেম, আলটিমেট যোগফল এখানে। কথাটা ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা এখন এখানে আমি একটা জাস্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষায় বা ভাইভাতে বা কুইজে বা কিছুতে এখানে দুটো জিনিস লাইন দেখানো হচ্ছে। একটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন বলা হয় EGL,
হ্যাঁ, আর একটা হচ্ছে HGL বা হাইড্রোলিক গ্রেড লাইন বলা হয়। সো হাইড্রোলিক গ্রেড লাইনটা সেন্ট্রাল লাইন থেকে তার যে প্রেসারের যে লাইনটা, এই লাইনগুলো যোগ করলে যে লাইনটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। আমি আবারও বলি, এই যে সেন্ট্রাল লাইন তার থেকে প্রেসারের যে হেডটা এটা যদি যোগ করো তাহলে যোগফলের জন্য যে লাইনটা পাবো সেটাকে, এই লাইনটাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেড লাইন। এই হাইড্রোলিক গ্রেড লাইনের সাথে তুমি যদি ভেলোসিটি হেড বলে কাইনেটিক হেডটা যদি যোগ করো তখন যে লাইনটা পাওয়া যাবে এটাকে বলা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। এই ডেফিনেশনটা তোমার মাথায় রাখবে। এখানে ফিউজিমিটার টিউব দেখানো হচ্ছে, এখানে আরেকটা টিউব দেখানো হচ্ছে, এটা তোমার সার্কিট বলবেন, সেটাকে বলা হচ্ছে পিটোট টিউব। হ্যাঁ, পিটোট বা পিটোট স্ট্যাটিক টিউব আছে, দুই ধরনের টিউব আমরা ইউজ করি, একটা হচ্ছে পিটোট টিউব, একটা হচ্ছে পিটোট স্ট্যাটিক টিউব, আর এটা হচ্ছে ফাইজোমিটার টিউব। ঠিক আছে, বা ফিউজিমিটার টিউব বলে। এই দুই ধরনের টিউব আমরা এখানে আজকে ইউজ করবো, করে আমরা বাকি জিনিসগুলো ভেলোসিটি হোক, প্রেসার হোক, এগুলো আমরা বিভিন্ন জিনিস বের করবো। ঠিক আছে, এখানে আরেকটা একই জিনিস আমি আরেকটা কনসেপ্টে দেখিয়েছি। এটা এই দেখো, এখানে লাইনগুলো যোগ করা হয়েছে। তার মানে হাইড্রোলিক গ্রেড লাইনটা কোথায়, এই যে সেন্ট্রাল লাইন, আর এই হচ্ছে আমার ফিউজিমিটার টিউবের এই যে লাইনগুলো, আমি প্রেসারটা পেয়েছি, এই লাইনগুলো যদি যোগ করো, যে কাটটা আসবে এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। আর তার সাথে তুমি যদি ভেলোসিটি হেডটা যদি যোগ করো এটার সাথে, এই লাইনের সাথে, এই ব্লু কালারের লাইনের সাথে যখন তুমি ভেলোসিটি হেডটা যোগ করে যে লাইনটা পাবা এটাকে বলা হচ্ছে এনার্জি গ্রেড বা ইএল বলা হয়, এনার্জি লাইনে বলা হয়। এই যে লাইনটা দেখি এটা হচ্ছে টোটালটা। এখন আমাদের যখন পাইপের মধ্যে যে পানি ফ্লো করে তখন একটা টোটাল আমরা এনার্জি দেখি, কিন্তু গ্র্যাজুয়ালি কিছুটা কমে আসে। এটা আসলে লস, ফ্রিকশনাল লস। আমরা ফ্রিকশনাল লস যেহেতু আজকে আমরা বলছি না, হ্যাঁ, কিছু লস থাকবে, হ্যাঁ, কিন্তু এখানে গ্র্যাজুয়ালি কিছুটা লস হবে। প্রতিটা যখন পয়েন্ট দিয়ে সে পাস করবে, প্রতিটা পয়েন্টের মধ্যে ফ্লুইড ফ্রিকশন হবে এবং প্রতিটার মধ্যে কিছু না কিছু এনার্জি লস হবে এবং সেটা আস্তে আস্তে এই লসটা থাকবে। এটা এই জায়গাটা যেটা পাচ্ছি এটা হচ্ছে লসের পরিমাণ। যত তুমি ফ্লো ডাউনস্ট্রিমে যেতে থাকবে তত এই লসের পরিমাণ বাড়বে। এখানে যেমন এইচ এর পরিমাণ এতটুকু, এখানে এইচ এর পরিমাণ অনেক কম। তুমি আরো সামনে যদি যেতে পারো তাহলে আরো বেশি হবে। ঠিক আছে স্যার, এখানে HGL এর সাথে ভেলোসিটি হেডলাইন এটা কিভাবে যোগ করতেছি, মানে যোগটা প্রসেস কিভাবে? মনে করে এটা মিটার, তার সাথে মনে করে এটা 3 মিটার আসলো, তো 3 মিটার যোগ করবা গ্রাফের মধ্যে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সিম্পল। এটা সব তো একক মিটার। এখানে প্রেসার হেড তার একক মিটার, ভেলোসিটি হেড তার একক মিটার, এই যে পোটেনশিয়াল হেড জেড যেটা সেটা একক মিটার, সবই তো মিটার। আমি জাস্ট গ্র্যাজুয়ালি মানে একটা পর একটা যোগ করব। ঠিক আছে, এই দেখো এখানে এইচ যেটা সেটা হচ্ছে টোটালটা, বড় হাতের। ঠিক আছে, তো ক্লিয়ার এতটুকু? এখন কিছু জিনিস বলি, আমরা এই যে বার্নৌলিস থিওরেমটা পড়লাম, এই বার্নৌলিস থিওরেম আমরা যতটুকু দেখলাম, এখানে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটার মধ্যে একটা লিমিটেশন আছে। হ্যাঁ, পরীক্ষা এটা আসে, অনেক সময় থিওরি পরীক্ষা হয়তো হয়। হ্যাঁ, লিমিটেশন আছে। কেমন লিমিটেশন? যে আমরা কতগুলো জিনিসের মধ্যে একটা যদি চিন্তা করি, এখানে নর্মালি ইনকম্প্রেসিবল ফ্লুইডকে অ্যানালাইসিস করা হয়। তার মানে এখানে কম্প্রেসিবল ফ্লুইডকে দিয়ে এই বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। মানে কম্প্রেসিবল ফ্লুইড বার্নৌলিস থিওরেমে যাবে না। কম্প্রেসিবল ফ্লুইড আর ইনকম্প্রেসিবল ফ্লুইড কি জানো তো? এটা জি স্যার। কম্প্রেসিবল মানে যেটাকে কম্প্রেস করা যায়, ইনকম্প্রেসিবল মানে যেটাকে কম্প্রেস করা যায় না। তার মানে যেটা হচ্ছে লিকুইড যেগুলো আছে সেগুলোকে আমরা নর্মালি ইনকম্প্রেসিবল বলি, আর যেগুলো গ্যাস সেগুলোকে আমরা নর্মালি কম্প্রেসিবল বলি। মানে পানি, তেল, লিকুইড যেগুলো সেগুলো হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। তার মানে আমরা এখানে পানি দিয়ে ফ্লুইডটাকে এক্সপেরিমেন্ট করতে পারবো, তেল দিয়ে হয়তো করতে পারবো, যে কোনো লিকুইড দিয়ে আমরা করতে পারবো। কিন্তু যদি বলে হাইড্রোজেন গ্যাস দিয়ে করো তাহলে আমি পারবো, যদি বলে এয়ার দিয়ে করো তাহলে আমি পারবো। এই হচ্ছে একটা বড় লিমিটেশন। আরেকটা লিমিটেশন আমি যদি বলি, এখানে ফ্রিকশনাল লস বা যে লসের ব্যাপারটা আছে, বার্নৌলিস থিওরেমের মধ্যে এই লসের কোনো কথা বলা নাই। ঠিক আছে, আবার এখানে রোটেশনাল ফ্লো, মানে আমরা যেটা রোটেশন হয় ফ্লুইডের মধ্যে, কিন্তু তোমার রোটেশন হয়, ফ্লুইড রোটেট করতে থাকে, এটা ইরোটেশনাল ফ্লুইড। ঠিক আছে, এরকম বেশ কিছু অ্যাজাম্পশন বা লিমিটেশন আছে। যেটাই অ্যাজাম্পশন সেটাকে তুমি লিমিটেশন হিসেবে কনসিডার করতে পারো। তো সেই হিসেবে তোমার লিমিটেশন আছে। পরীক্ষায় দেওয়া হয় অনেক সময় যে বার্নৌলিস থিওরেমের অ্যাজাম্পশন কি অথবা বার্নৌলিস থিওরেমের লিমিটেশন। কথা ক্লিয়ার? তোমরা এই বই থেকে এগুলো ডিটেইলস দেখে। আর কোনো কোয়েরি আছে? স্যার, পাইপের যে পাইপটা দিয়ে মানে ফ্লুইড ফ্লো হবে, এই যেটা শুনতেছি না তোমার কথা। হ্যালো হ্যালো স্যার, নেট চলে গেছিল। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই পাইপের যে ফ্লুইড ফ্লো হবে, এই পাইপটা কি অলওয়েজ রাউন্ড শেপই হবে নাকি স্যার শেপ চেঞ্জ হতে পারে? শেপ চেঞ্জ হতে পারে। তখন স্যার ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলা তখন অভিশাপ করা লাগবে না? হ্যাঁ, তখন তুমি ওইভাবে এরিয়াটা প্রসেস করে দিবে। ঠিক আছে, ওকে। জি স্যার। স্যার, ভলিউমেট্রিক স্যার এখন হ্যাঁ বলো। হ্যাঁ, ভলিউমেট্রিক ফ্লো রেট কি, এটা স্যার আমরা মেজার করব কিভাবে, এটা আরেকটু বলবেন আরেকবার? এটা খুবই সিম্পল। আমরা যেটা করবো, যেখানে এই যে আবার এই ছবিটা যদি দেখাই, এখানে এই ছবিটার মধ্যে স্যার দেখাবে, মনে করি একটা মেজারিং ট্যাঙ্ক আছে, পানিটা দিক দিয়ে পড়তেছে, কলের মতো করে এখানে পড়তেছে। তো তোমার এখানে আমি বললাম যে এই দাগ, একটা দাগ কাটা আছে, এই দাগ বলে তোমার এই দাগ আসলে এটা 10 লিটার, আর একটু দাগ এই দাগ আসলে 15 লিটার, এই দাগ আসলে এটা হচ্ছে 20 লিটার। তো তুমি পানি পড়া শুরু করলো, যখন এখানে এটা এমটি ছিল, শুরু হলো, যখন শুরু হলো তখন তুমি স্টপ অন করো। তারপরে এটা যখন পানিটা আস্তে আস্তে লেয়ার বাড়বে, হাইট বাড়বে, তো তখন মনে করো 10 লিটার আসলো, তখন তুমি স্টপ অফ করলো। তাহলে সে টাইম পেয়ে গেলে, তাহলে এখানে ভলিউম পেয়ে গেলে কত লিটার পানি জমা হলো, 10 লিটার, তার জন্য সময় কত, স্টপ অফ পেয়ে গেলে। তাহলে ভলিউম ডিভাইড বাই টাইম, ভলিউম ডিভাইড বাই টাইম,
মানে কি মিটার কিউব পার সেকেন্ড সবসময়। ঠিক আছে, মনে করো 2 মিনিট লাগছে, 2 মিনিট মানে 120 সেকেন্ড, আর ভলিউম হচ্ছে মনে করো যে 10 লিটার, সেটা মিটার কিউবে কনভার্ট করবে, আর 2 মিনিট মানে 120 সেকেন্ড ভাগ করে যে ভাগ ফল হবে সেটাই হচ্ছে কিউব, মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে কথা? ঠিক আছে, এতটুকু। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখন এক্সপেরিমেন্টের সেটআপে চলে যাব। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। শশী, আমরা তোমাদের সাথে প্রথমে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপ, সেটা যে ডেমনস্ট্রেশনটা আমরা ইউটিউবে আপলোড করেছি, আমরা সেই ভিডিওটা একটু দেখি। এই যে এটা আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা যে করলাম, হাইড্রোলিক বেঞ্চ বলে, এখানে একসাথে 3টা এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ, আমাদের ভেরিফিকেশন অফ বার্নৌলিস ইকুয়েশন এটা এখানে করা যায়, আমাদের ক্যালিব্রেশন অফ ভেন্টিলোমিটার করা যায়, এবং আমাদের ওপেন চ্যানেল ফর একটা এক্সপেরিমেন্ট এখানে করা যায়। সাউন্ডিং আমরা এই যে এখানে এই যে স্যার যেটা বললেন যে আমাদের পাইজোমিটার টিউবগুলো থাকে, এই যে আমরা পাইজোমিটার টিউবগুলো দেখতে পাচ্ছি। টিউবগুলো আসলে ক্লিয়ার তো হয়তো বোঝা যাচ্ছে না, আমরা আসলে রুলার গুলো দেখছি, তাই না? এই রুলারের দুপাশে দুটো করে টিউব আছে, তো এখানে টোটাল 8টা টিউব আছে। ঠিক আছে, আচ্ছা স্যার আমাদের এটা শিখালেন যেটা পাইজোমিটার টিউব। আমি হয়তো বলতে গেলে মাঝে মাঝে এটাকে ম্যানোমিটার বলে ফেলতে পারি। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসগুলো ইন জেনারেল ম্যানোমিটার, এই স্পেসিফিক টিউবটা পাইজোমিটার। কেন? কারণ হলো এখানে ম্যানোমেট্রিক ফ্লুইড, ফ্লোয়িং ফ্লুইড, মানে যে ফ্লুইডটা আমার চ্যানেল থেকে ফ্লো করছে সেই ফ্লুইডটাই আমার ম্যানোমিটারে ক্লাইম্ব করছে এবং আমি সেখান থেকে সরাসরি রিডিং পাচ্ছি। আমরা ফ্লুইড স্ট্যাটিক্সে স্যার যখন পড়াবেন ফজলুর রহমান স্যার, তখন আমরা দেখবো যে কিছু কিছু ম্যানোমিটারে আমরা আলাদা ম্যানোমেট্রিক ফ্লুইড ইউজ করি, যেমন মার্কারি, ঠিক আছে, অয়েল হতে পারে, CCl4 হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে কি, এখানে আমার ওয়াটার ফ্লো করছে, আমার এই ম্যানোমিটারে ওয়াটারই ক্লাইম্ব করছে, তো এই জন্য এটা পাইজোমিটার টিউব। যদি আমার এখান থেকে মার্কারি ফ্লো করতো, ম্যানোমিটারে যদি মার্কারি ক্লাইম্ব করতো, তাহলে এটা পাইজোমিটার টিউব হতো। বুঝা যায়? আচ্ছা, বোঝা যাচ্ছে তো কথা নাকি? জি স্যার। আচ্ছা, তো দেখো আমরা সেটআপটা দেখছি। আমাদের এই যে ট্যাপটা দেখা যাচ্ছে, এখান থেকে ওয়াটার এখানে এই যে ট্যাঙ্কের মতো একটা জায়গা, এখানে আসলে জমা হবে। দেখো এখানে আমাদের একটা বল ভালভ আছে, তো এই ট্যাঙ্কে যখন ওয়াটারটা জমা হবে, আমি যদি বল ভালভটা অফ করে দিই তাহলে এটা এখানে স্টোর হতে থাকবে। ঠিক আছে, এবং এই ট্যাঙ্কের সাথে আমাদের নিচে আমরা দেখবো আমাদের একটা মিজারিং টিউব দেওয়া আছে, সেখান থেকে আমরা স্যার যেটা বললেন যে মিজারিং ট্যাঙ্কে কত লিটার ফ্লুইড জমা হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই যে আমরা চ্যানেলটা যে দেখছি, আমরা চ্যানেলটা গতকালকেও দেখেছিলাম যে আমাদের চ্যানেলটা দেখতে কিরকম। চ্যানেলটার একটা কনস্ট্যান্ট ক্রস সেকশন আছে, চ্যানেলটা কিছুক্ষণ পরে ক্রস সেকশনটা ছোট হয়ে যাচ্ছে, এরপরে আবার কিছুক্ষণ কনস্ট্যান্ট থাকছে, এরপরে আবার চ্যানেলটা ক্রস সেকশনটা বড় হচ্ছে, এরপর শেষে আবার কনস্ট্যান্ট থাকছে। এই ক্রস সেকশন গুলো আমাদের ল্যাব রিপোর্টে দেয়া আছে, আমাদের ইসেও দেয়া আছে। এটাকে কি বলে, আমাদের যদি আমরা ইসে করতাম, অফলাইনে করতাম, আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপের গায়েও দেওয়া আছে। আচ্ছা, তো তাহলে আমাদের এই যে আমরা যে বললাম যে আমাদের 8টা পাইজোমিটার টিউব আছে, এই 8টা পাইজোমিটার টিউবের ক্রস সেকশন আমাদের যে ডায়ামিটার সেটা বলা আছে। তাহলে প্রথমটা আছে কোথায়? প্রথমটা আছে হলো আমাদের পাইপের যেটা কনস্ট্যান্ট এরিয়া সেখানে, হ্যাঁ 28, আমাদের পাইপটা হলো 28 মিলিমিটার। তো এরপরে যে কমে যাচ্ছে, তো এই ভ্যালুগুলো দেওয়া আছে। 3 নাম্বারটা আমাদের সবথেকে ছোট, এটাকে বলা হচ্ছে থ্রোট। আমি বলেছিলাম এটা একটা ভেন্চুরিমিটার ক্রস সেকশন, ভেন্চুরিমিটারের সবথেকে স্মলেস্ট জায়গাটাকে বলা হয় থ্রোট। তো থ্রোটে এটা 14 মিলিমিটার, এরপর আস্তে আস্তে আবার বাড়ছে। 8 নম্বর পয়েন্টটাতে আবার আমরা পাইপের যে ডায়ামিটার সেটাতে ফেরত এসেছি। আচ্ছা, 7 নম্বর পয়েন্টে আমাদের যেটা আছে এটা ম্যানোমিটার না, এটা একটা পিটট টিউব। ঠিক আছে, এই পিটট টিউবটা একটা আমরা এখান থেকে দেখতে পারবো একটু পরে যখন আমরা ভিডিওটাতে আবার যাবো, যে এখানে একটা স্টিল টিউব আমাদের 0.1, যেটা 0.1 এরও সামনে বসানো আছে। ঠিক আছে, তো এই পিটট টিউবটা তখন আমাদের এই 0.1 এর যে এনার্জিটা, এই এনার্জিটা আমাদেরকে বলবে, টোটাল এনার্জিটা আমরা এখান থেকে পেতে পারি। ঠিক আছে, এই যে দেখো আমাদের এখানে এখানে যে একটা পাতলা একটা স্টিলের টিউব, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে না, আচ্ছা সরি আমি শেয়ার করি। জি স্যার, এই যে দেখো আমরা এই যে এখানে এটা দেখতে পাচ্ছি, এবং আমি যে বললাম এটা পিটট টিউব। এই যে দেখো আমাদের ম্যানোমিটার গুলো সরাসরি আমাদের চ্যানেল থেকে গিয়েছে, কিন্তু 7 নম্বর যে পজিশনটা, এই পজিশনে এটা কি ব্লক, এটা এখান থেকে আসে। এটা যদি আমরা একটু দেখি, আমরা সাইডটা হয়তো দেখতে পারবো, সামনে পিছনে কোথাও একটা জায়গাতে হয়তো আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে থেকে আসি। এই যে দেখো, এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যে 7 নাম্বার টিউবে গিয়েছে, হয়তো আমরা কোন একটা সময় এই যে একটু আগে দেখা যাচ্ছে, এই যে দেখো এই যে স্টিল টিউবটা যেখানে বেরিয়েছে, এবং এই পাইপটা, স্মল পাইপটা এখান থেকে 7 নম্বর ম্যানোমিটারটাতে লেগেছে। তো এখানে আমরা আসলে তাহলে কি পাই, 0.1, যেটা 0.1 এরও সামনে টোটাল হেডটা আমরা সরাসরি এই টিউবটা থেকে পাবো। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমরা এখন পুরো ডেমনস্ট্রেশনটা দেখি। পয়েন্ট 1টা কোন পাশে স্যার? পয়েন্ট 1 বলতে মানে ফার্স্ট পয়েন্ট, যে পয়েন্টে তোমার প্রথম পয়েন্টে যেখানে তোমার বাম পাশ থেকে শুরু হইছে। হ্যাঁ এখানে আমি শশী আমি একটা পয়েন্ট টু করি। হ্যাঁ ফাইজোমিটার টিউব যেটা বলছে এখান থেকে তুমি পাবা হচ্ছে প্রেসার হেড পি বাই গামা, আর পিটো টিউব থেকে তুমি যেটা সেটা কিন্তু টোটালটা, মানে সেখানে তোমার ভেলোসিটি পোটেনশিয়াল সবগুলো সহ করতে পারবে। এই দুটো টিউবের মধ্যে পার্থক্য এখানে যে ফিজোমিটার টিউব দিয়ে শুধু প্রেসার হেডটা মেজার করা যায়, ফাইজোমিটার টিউব দিয়ে ফাইজোমিটার টিউব দিয়ে শুধু প্রেসার হেডটা মেজার করা যায়, আর পিটো টিউব দিয়ে টোটাল এনার্জিটা সেটা ক্যালকুলেট করতে পারি। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা প্রথম পয়েন্টে যে ডায়ামিটার যেখানে দেওয়া আছে বা যেখানে পয়েন্টে আমরা করছি সেই পয়েন্টের টোটাল এনার্জি যেটা নিচে ঢুকতেছে টিউবে, সেই পয়েন্টে টোটাল এনার্জি আমরা ক্যালকুলেট করবো। তাহলে আমাদের জন্য ইজি হবে যে ক্যালকুলেট করাটা আসলে কি পরিমাণ এনার্জি ছিল আর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি পরিমাণ এনার্জি কমতেছে বা লস হচ্ছে সেটা হয়তো বের করা সম্ভব। ঠিক আছে তো তাহলে আমি যেটা বললাম যে এখন ছবিটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের এই যে সি থ্রু যে টিউবগুলো এখানে আছে, প্লাস্টিক টিউব, এগুলো একটু দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, তো আমরা এই যে আবারও স্যার যেটা বললেন যে এবার কিন্তু একদম ভিজিবল। ঠিক আছে, যে পিটোর টিউবটা এবং এই টিউবের মাথাটা কোথায়, আমাদের এই পয়েন্ট 1 যে ম্যানোমিটার থেকে আমরা রিডিংটা নিচ্ছি সেই পয়েন্টেরও সামনে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি একটু অন করি আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা। আবার একটু ক্লিয়ার করি ছাত্র, তোমরা হয়তো অনেকে বুঝতেছো কিনা যে 1 নম্বর পয়েন্টেও কিন্তু একটা ফিজোমিটার টিউব দেওয়া আছে, আর ফিজোমিটার টিউবটা কিন্তু এই যে সাবজেক্টে দেখাচ্ছি সেখানে একটা ফিজোমিটার টিউব কিন্তু কানেক্টেড, আর পিটোর টিউবটা কিন্তু আরো সামনে আছে, এটা এদিকে আরো সামনে হ্যাঁ, মানে এখানে মানে 1 পয়েন্ট যেটা 1 নম্বর যে পয়েন্টে ফিজোমিটার টিউব বসানো আছে তারও আপস্ট্রিম পজিশনে দেওয়া। ঠিক আছে কথাটা, এটা কিন্তু খেয়াল করবা। এখানে তোমার 1 নম্বর যে টিউবের যে ডায়ামিটার সেখানে কিন্তু একটা ফিজোমিটার টিউব দেওয়া আছে, তারও সামনে বাম পাশে বাম দিকে পিটোর টিউবটার মাথাটা। ঠিক আছে, এই যে দেখো ওয়াটার যে ক্লাইম্ব করছে এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো সুন্দর করে কিন্তু কার্ভটা দেখা যাচ্ছে, তাই না? আমাদের এই যে আমরা যদি একটু দেখি ক্লিয়ার হচ্ছে না কোথাও, এই যে 3 নম্বর পয়েন্টটাতে কিন্তু কম, এরপর আবার আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, আর 7 নম্বর পয়েন্টে যেহেতু পিটোর টিউব এটা স্মল, অনেক স্মল, এই জন্য এটাতে ক্লাইম্ব করতে একটু সময় লাগে। একটু সময় দিলে দেখা যায় যে হ্যাঁ এটার এনার্জিটা সব থেকে বেশি। তো আমরা এই ভিডিওটা যদি আরেকটু দেখি তাহলে দেখবো যে পিটোর টিউবে আমাদের যে ভ্যালুটা সেটা সবসময় ক্লাইম্ব করে যাচ্ছে। দেখো এই যে এগুলো স্থির হয়ে গেছে, বা পিটোর টিউবটা দেখবো এখনো ক্লাইম্ব করছে। দেখো আস্তে 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 এখনো উঠছে। ঠিক আছে, এবং উঠতে উঠতে এই ভ্যালুটা এই যে আমাদের প্রথম পয়েন্টে যে হেড তার থেকে উপরে যাবে। ঠিক আছে, কিন্তু আসলে আমি তখন ক্যামেরাটা আরেক জায়গায় সরিয়ে ফেলেছি। তো আমরা যে দেখছি যে ওয়াটারটাও এখানে জমছে। আমরা এই যে এটা দিয়ে দিয়েছি, বল ভাল্বটা লাগিয়ে দিয়েছি। তো ওয়াটারটা যে আবার জমা হচ্ছে সেটা আমরা এই যে আমাদের এখানে যে দাগ দেওয়া আছে একটু একটু করে, এই যে দাগ দেওয়া আছে দেখো আমাদের এখানে যে দিস ইজ 0, 1 লিটার, 2 লিটার, 3 লিটার এভাবে করতে করতে আমাদের দাগ দেওয়া আছে। তো আমরা এখানে যে ওয়াটার ট্যাঙ্কে কতখানি ওয়াটার এখন আছে সেটা মেজার করতে পারি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি এখন। ওকে, তো আমরা এখানে ওয়াটার ফ্লো করার পরে এই রিডিংটা নিলাম, আমরা বল ভাল্ব। আচ্ছা আমি কথা বলছি ভিডিওতে স্যার। আচ্ছা এখানে আমাদের আরেকজন ফ্যাকাল্টি মেম্বার এখানে আছেন আমাদের সাথে, তিনি এবার জয়েন করেছেন। তো আমি তার সাথে কথা বলছি, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর কি। আমি তাহলে সাউন্ড অফ করে দিই। ঠিক আছে, এই যে দেখো আমরা এখান থেকে যখন মেজার করব, ঠিক আছে, আমরা যে স্টপ ওয়াচ বের করেছে, আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আমরা 0 থেকে 5 পর্যন্ত মেজার করব। বাট আমাদের এই যে নিচের পাইপটা, এই পাইপটার জন্য আমরা যদি একটু আগে দেখি, এই যে পাইপটা, এই পাইপটা থেকে রিডিংটা আসছে, এই পাইপটার জন্য আসলে 0-র একটু উপরে উঠে থাকে ওয়াটারটা। ঠিক আছে, তো আমরা 1 থেকে 6 পর্যন্ত যদি নেই তাহলেও তো 5 লিটারই হয়। তো তাহলে আমরা আসলে সেটা নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ এই যে আমরা এখন আবার ভালভটা ওপেন করে দিলাম, ওয়াটারটা পুরোটা পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে, ওয়াটারটা পুরোটা পড়ে গেল। এরপর থেকে আমরা এই যে স্টপ ওয়াচ দিয়ে আমরা রিডিংটা যে নিব আমরা 0 থেকে শুরু করব। ঠিক আছে, 0 থেকে শুরু করেছে, রিডিংটা আমরা স্টপ করে দিব 6 যখন আসবে তখন। এই জিনিসটা হচ্ছে এখানে একটু অন্যভাবে, যদি 10 থেকে শুরু করলাম, 10 থেকে শুরু করে 15 থেকে তাহলে 5 লিটার হবে। আবার যদি 2 থেকে শুরু করে তাহলে 7 লিটার, তাহলে 5 লিটার। সেটা তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। ঠিক আছে, তো তাহলে আমরা এই ভলিউম ফ্লো রেটটা এইভাবে মেজার করলাম, এবং ভলিউম ফ্লো রেটটা মেজার করার আগে আমাদের বড় ভিডিও তো আমি এটা একটু ছোট করেছি। এই যে এখান থেকে
আমরা এখানে যে প্রত্যেকটা টিউবের যে ভ্যালুটা এটাও আমরা নিয়ে নিই। তো তাহলে আমাদের একটা অবজারভেশনে আমাদের যে ইনফরমেশন গুলো আমরা পাই সেটা হলো আমাদের ওয়াটার কালেকশন টাইম, হ্যাঁ, ভলিউম অফ ওয়াটার কালেক্টেড, আর হলো এই যে 8টা পয়েন্টে আমাদের ম্যানোমিটারের রিডিং, যেখানে 7 নম্বর পয়েন্টের রিডিংটাকে আমরা পিটন টিউবের রিডিং হিসাবে ট্রিট করি। বোঝা গেল আমার কথাটা? আচ্ছা, তাহলে এখন আমরা যদি আবার আমাদের এই ড্রয়িং শিটটাতে চলে আসি, স্যার যেটা বললেন যে আমরা যদি এগুলোকে একটু নাম দিই, এটা হলো আমার পয়েন্ট 1, এটা হলো আমার পয়েন্ট 2, এটা আমার পয়েন্ট 3, এটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ, এটা 8। আমরা বললাম আমাদের 7 নাম্বার যে পয়েন্টটা, 7 নাম্বার পয়েন্টটাকে পিটন টিউব, আমি একটু আলাদাভাবে মার্ক করলাম। এবং স্যার যেটা বললেন এই পয়েন্টটা এই 1 নাম্বার পয়েন্টেরও আপ স্ট্রিমে, ধরো এখানে কোনো একটা জায়গাতে এই যে আমাদের যেটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য পিটন টিউব, হ্যাঁ, সেই পিটন টিউবটা 1 নম্বরে কোন একটা জায়গাতে থেমেছে। আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম আপ স্ট্রিম। আপ স্ট্রিম মানে হলো গিয়ে আমরা যে পয়েন্টের কথা বলছি তার থেকে ফ্লো যে দিক দিয়ে আসছে সেই দিকে, মানে ফ্লোর সামনে। এটা আরেকটা টার্ম আছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে কি? তাহলে সামনে না, পেছনে, তাই না? তো তাহলে এই পয়েন্ট 2 হলো পয়েন্ট 1 এর ডাউন স্ট্রিম আছে, বুঝা যায়? আচ্ছা, আমরা ফ্লুইড মেকানিক্সে এই ধরনের টার্মগুলো বারবার ইউজ করে থাকি, এজন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, তো তাহলে আমরা যে ডাটাটা পেলাম সেই ডাটা থেকে যখন আমরা ক্যালকুলেশনের দিকে যাব, আমাদের এরকম কিছু জিনিস প্লট করতে হবে। কি আমাদের অবজেক্টিভ কি? আমরা ক্যালকুলেট করব টোটাল হেড লস। ঠিক আছে, আমাদের যে কয়টা পয়েন্ট আছে সেখান থেকে আমরা কি হেড লসটা পেলাম। আমাদের স্ট্যাটিক হেড, আমরা যে সরাসরি ন্যানোমিটারের ভ্যালুটা পাচ্ছি বা পাইসোমিটারের ভ্যালুটা পাচ্ছি সেটা, ভেলোসিটি হেড যেটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি সেটা, এন্ড টোটাল হেড এগেইনস্ট দ্য লেন্থ অফ প্যাসেজ ইন ওয়ান প্লেন পেপার। তো এই লেন্থ অফ প্যাসেজের জায়গাতে আমরা আসলে পয়েন্ট দিই, পয়েন্ট 1 এ, পয়েন্ট 2 এ এভাবে প্লট করলেই হবে। আমরা এটা নিয়ে হয়তো একটু ফার্দার আলোচনা করব। ভেরিফিকেশন অফ টোটাল হেড লস বাই প্লটিং হেড লস ইন ইচ প্যাসেজ অর সেগমেন্ট। কতখানি হেড লস হলো সেটাও আমরা সেখানে প্লট করব। টু প্লট দ্য টোটাল হেড লস HL এগেইনস্ট দ্য কাইনেটিক হেড VS by twice G for different inflow condition, that is velocity যখন চেঞ্জ হচ্ছে ফ্লুইডে বা ফ্লো রেট যখন চেঞ্জ হচ্ছে তখন কি অবস্থা সেটা আমরা প্লট করব। আচ্ছা, তো আমাদের যে ডাটা শিটটা আছে, ডাটা শিটটা দেখতে আমাদের যে এরকম, তাই না? আমরা যে কালেকশন টাইম পাবো বললাম, ভলিউম অফ ওয়াটার পাবো, এবং সেখান থেকে আমরা ডিসচার্জটা বের করতে পারবো। সেখান থেকে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা তোমাদেরকে কিছু স্যাম্পল ডাটা দিয়ে দেবো, যেহেতু আমরা এখানে ক্যালকুলেশনটা এক্সপেরিমেন্টটা করতে পারিনি। তো তাহলে আমরা বললাম আমাদের প্রথম যে অবজারভেশনটা, সেই অবজারভেশনে আমাদের 15 লিটার ভলিউম আমরা কালেক্ট করলাম ওয়াটার, আমাদের কালেকশন টাইম লাগলো এতখানি। তো তাহলে আমরা ডিসচার্জটা বের করতে পারবো? বোঝা যায়? কথা বোঝা যায়? এটা ডিসচার্জটা বের করে কিভাবে? আমরা যে পরিমাণ ফ্লুইড কালেক্ট করেছি তাকে যে সময় দিয়ে কালেক্ট করেছি সেটাকে ভাগ দিয়ে দিলেই হয়। আচ্ছা, আবার আরেকটা সহজ উপায় আছে, ইউনিটটা দেখলেও কিন্তু হয়, যে দেখো পার সেকেন্ড। আচ্ছা, আমরা আমাদের এই পুরো ক্যালকুলেশনটা সেন্টিমিটার ইউনিটে করব। কেন? কারণ আমরা পিজোমিটার টিউব থেকে সরাসরি সেন্টিমিটার পাচ্ছি, ঠিক আছে? আমরা লিটার নিচ্ছি, তো এই কারণে ডিফারেন্ট ইউনিটে না থেকে আমরা সেন্টিমিটার ইউনিটটাতে থাকবো। তাহলে আমাদের ক্যালকুলেশনটাতে ইউনিটের যে এররটা হতে পারে, আমরা ইউনিট ভুল করার কারণে সেটা কমে যাবে। কিন্তু সেখানে আরেকটা শুরুতেই প্রবলেম হতে পারে, এক্সিলারেশন আমরা 9.81 দিয়ে করে ফেলতে পারি, বাট সেটা কিন্তু মিটার পার সেকেন্ড, হ্যাঁ, এটা আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, লিটারকে আমাদের সেন্টিমিটার কিউবে কনভার্ট করে নিতে হবে। এই দুটো কনভার্সন যদি আমরা করি তাহলে আমাদের এরপরে বাদবাকি সব ডাটাই আমাদেরকে সেন্টিমিটারই দেওয়া আছে। সো আমরা সেন্টিমিটারে যখন নিব আমাদের আর কোনো সমস্যা হবে না। কিরকম? আমরা পিজোমিটার টিউব নং বলে দিয়েছি, আমরা এখানে ডায়ামিটারটা আমাদের এই ডাটা শিট বা এখানে যেটা ছিল মিলিমিটারে, সেটা আমরা এখানে সেন্টিমিটারেই বসিয়েছি। ঠিক আছে, এখান থেকে এরিয়া বের করা যাবে, ক্রস সেকশনাল এরিয়া বের করা যাবে। জি স্যার। আমরা ফ্লো রেট জানি কিউ, সেখান থেকে আমাদের এই যে লাইনটা ভেলোসিটি বের করা যাবে 8টা পয়েন্টে। 8টা পয়েন্টে আমাদের বের করা লাগবে না, আমরা আসলে 7 নম্বর পয়েন্টটাতে কিছুই করবো না। আমরা 7 নম্বর পয়েন্টে সরাসরি যেহেতু টোটাল হেড পাচ্ছি, এবং এই হেডটা দেখো এই যে আমাদের প্রথম হেডের থেকে আসলে বেশি পেয়েছি, তো আমরা 7 নম্বর পয়েন্টে ক্যালকুলেশন করবো না, বাকি 7টাতে করবো। আচ্ছা, এরপর সেখান থেকে আমরা কাইনেটিক হেডটা বের করতে হবে, এটা আমাদের কাইনেটিক হেড। আচ্ছা, এটা আমাদের কি স্ট্যাটিক হেড বা প্রেসার হেড, দুটো আমরা যখন যোগ করবো তখন আমরা কি, আমরা ওই পয়েন্টে টোটাল হেডটা পাবো, কারণ আমরা ধরে নিচ্ছি ডেটাম হেড সবার সমান বা পটেনশিয়াল হেড 7টা পয়েন্টেরই সমান। বোঝা যায়? আমরা হেড লস কিভাবে বের করব? 14 নম্বর পয়েন্টে যদি আরেকবার বলতেন। কোন নাম্বার পয়েন্টটা? স্যার ওকে, বি স্যার এটা কি b স্কয়ার বাই 2? b স্কয়ার বাই 2 ডিভাইড বাই টুয়াইস টি, কাইনেটিক হেড, ভেলোসিটি হেড। ঠিক আছে, তোমাদের তো ম্যাথল্যাব করানো হওয়ার কথা 2 তে,
তো তাহলে এই সলিডওয়ার্কস করে সলিডওয়ার্কস তো করাবেই। তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি তোমরা আচ্ছা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তোমাদের পড়ানো হয় না পড়ানো হলে তোমরা এটাতে পরিচিত থাকবে, ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমাদের এই জিনিসটা সাথে পরিচিত হওয়ার কথা। আচ্ছা, তো তাহলে আমরা কি পেলাম? আমরা হেড পেলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি সেগমেন্ট যেটা এইচ মানে 1 পয়েন্টের যে হেড সেটাকে যদি 2 পয়েন্টের যে হেডের সাথে তুলনা করি তাহলে আমরা কি দেখব? আমরা এটা দেখার জন্য এই ছবিটাতে আবার চলে যাই, তাই না? আমরা বললাম আমাদের এখানে আমরা এখানে পিজোমিটার টিউব থেকে এইচ বা সরাসরি আসলে আমরা পেলাম কি পি বাই গামা, হ্যাঁ p1 বাই গামা পেলাম। আমরা ভেলোসিটিটা মেজার করে v1 স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস g পেলাম। তো টোটালটাকে আমরা বলছি h1। তো h1 পয়েন্টের আমরা টোটাল হেড জানি, h2 পয়েন্টের আমরা টোটাল হেড জানি। তাহলে আমরা যদি h1 মাইনাস h2 করি তাহলে আমরা বুঝবো এই পয়েন্টটাতে আসার পরে ফ্লুইডের কি পরিমাণ হেড লস হয়েছে, ঠিক আছে? আমরা সিমিলারলি যদি এরকম এখানে বের করি h2 এটা h1 সরি h2 মাইনাস h3 করি তাহলে আমরা বুঝবো এই পয়েন্টটাতে আসার পরে ফ্লুইডের কি হেডটা লস হয়েছে। বুঝা যায়? তো আমরা এভাবে দেখে দেখে যাব। আচ্ছা, টোটালটা আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা টোটালটা 7 নাম্বার থেকে যদি মাইনাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের 8 নাম্বার পর্যন্ত এই পাইপের শেষ পয়েন্টটা কি 8 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্টে যেতে কি পরিমাণ হেড লস হয়েছে সেটা আমরা 7 নাম্বার থেকে মাইনাস করলে পাবো। কেন? 7 নাম্বার এখানের এনার্জি। বুঝা যায়? আরেকটা যেটা সেটা হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা এই যে স্টেট এরপর কমে যাচ্ছে, আরেকটা হ্যাঁ এটা কমে যাচ্ছে, কনস্ট্যান্ট থাকছে আবার বেড়ে যাচ্ছে, তাই না? এরকম আমাদের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? তো আইডিয়ালি আমরা দেখছি কি, আমরা যদি আমাদের একটা ছবি দেখি, আরেকটা ছবি দেখছি, এই যে ছবিটা আমরা যদি এখানে আমাদের হেড গুলো মেজার করি তাহলে এটা কি p1 বাই গামা, হ্যাঁ এটা p2 বাই গামা। 3 নম্বর পয়েন্টে আমাদের কনস্ট্যান্ট এরিয়াটা বা ছোট একদম ছোট এরিয়াটা অনেক কমে গেছে, এটা 4 এটা 5 এটা 6, হ্যাঁ এটা হলো 8, তো এটা হলো 7 নাম্বার, এটা এখানে কোথাও এক জায়গাতে হবে, এটা এখনো ক্লাইম্ব করতে পারে না এই ছবিটা। ওকে, আচ্ছা আমি নাম্বারগুলো দিয়ে দিই আবার, হ্যাঁ বুঝতে পারি। একটা কোশ্চেন হলো যে আমাদের এই 1 নাম্বারের পয়েন্ট থেকে 2 নাম্বারে কমছে, যে কমতে 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 এভাবে যে যাচ্ছে, এটার কারণ কি? আমাদের ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হচ্ছে। 1 আর 8 এর তো ক্রস সেকশন এরিয়া সেম, তাহলে 8 এ আর 1 এর মধ্যে একটা পার্থক্য যে দেখা যাচ্ছে এটা তো থাকার কথা না। বোঝা যায়? এটা কি p1 বাই গামা, এটা সমান সমান হওয়া উচিত ছিল ph বাই গামা, তাই না? ক্রস সেকশনাল চেঞ্জের জন্য প্রেসারটা চেঞ্জ হচ্ছে। আমার এই পুরো সিস্টেমে যখন ফ্লুইডটা ফ্লো করছে, যেখানে ক্রস সেকশন চেঞ্জ হচ্ছে সেখানে আমার প্রেসারটা চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, বাট পুরো সিস্টেমে আমার প্রেসার হেড আর ভেলোসিটি হেড যোগফলটা কনস্ট্যান্ট থাকছে। বোঝা যায়? সো আমার এখানে যখন এরিয়াটা কমে যাচ্ছে, ভেলোসিটি বেড়ে যাচ্ছে, প্রেসার কমছে। তো আবার এরিয়াটা বাড়তে বাড়তে যখন আগের মতো আসলো তাহলে ভেলোসিটি হেডটা কমতে কমতে একদম শুরুর ভেলোসিটি হেডের মতো হবে এবং প্রেসার হেডটা বাড়তে বাড়তে শুরুর প্রেসার হেডের মতো হবে। এটা কি বোঝা যায়? কিন্তু আমরা ফিজিক্যালি যখন দেখছি তখন আমরা এখানে একটা কি গ্যাপ দেখছি, এই গ্যাপটাকে বলা হচ্ছে নন রিকভারেবল হেড লস, ঠিক আছে? তো এই নন রিকভারেবল হেড লসটা আমরা আজকে অবজার্ভ করে রাখলাম। আমরা আমাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো কথা বলবো। তোমাদের কোশ্চেন আসতে পারতো, এই জন্য আমরা এটা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা যে আসছে এটা আমরা জানি এবং এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি। বোঝা যায়? তো তাহলে আমাদের আজকের কাজটা কি বোঝা যাচ্ছে? তো আমরা যে হেড লস ইন ইচ সেগমেন্ট আমাদের 1 থেকে 1 মাইনাস আমরা করব না, আমরা 2 পয়েন্টে কি পরিমাণ চেঞ্জ হলো সেটা দেখব, 3 পয়েন্টে কি পরিমাণ চেঞ্জ হলো সেটা দেখব, এভাবে করতে করতে আচ্ছা 8 নাম্বার পয়েন্টে আবার 7 থেকে মাইনাস করব, 6 থেকে মাইনাস করব, ঠিক আছে? কারণ 7 নাম্বার তো p2 টিউব। আচ্ছা, তো সিমিলারলি আমাদের অবজারভেশন 1 এর মতো অবজারভেশন 2 আছে, অবজারভেশন 3 আছে, অবজারভেশন 4 আছে, অবজারভেশন 5 আছে। আমাদের ক্লাসরুমে আমাদের গ্রুপ ডিভিশনটা দিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক গ্রুপ 1 যারা আছে তারা অবজারভেশন 1 নিয়ে কাজ করব, গ্রুপ 2 অবজারভেশন 2 নিয়ে কাজ করব, এরকম বাই রোটেশন। আমাদের 5 নম্বর গ্রুপের পরে 6 নম্বর গ্রুপ আবার অবজারভেশন 1 নিয়ে কাজ করবে, ঠিক আছে? বুঝা যায়? আচ্ছা, স্যাম্পল ক্যালকুলেশন আমরা কিভাবে দেখাবো? আমাদের এই ক্যালকুলেশনটা যখন আমরা করলাম, হোয়াট ইজ স্যাম্পল ক্যালকুলেশন? স্যাম্পল ক্যালকুলেশন হলো একটা ডাটার জন্য যে ক্যালকুলেশনটা, তাই না? একটা ডাটার জন্য ধরো অবজারভেশন 1 এ গ্রুপ 1 এ যে রোল নাম্বার 1 সবাইকে এতটুকু তো করতে হবেই। এরপরে এই যে পাইজোমেট্রিক টিউব 1 নিয়ে সে টোটাল কাজটা করে দেখাবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখাবে। হেড লসটা যদি দেখাতে পারছে না হয়তো 2 দিয়ে করে দেখালো, হেড লসটা সে দেখালো, তাই না? তার মানে সেই ডায়ামিটারের থেকে এরিয়া বের করলো ক্যালকুলেট করে ইকুয়েশন ইউজ করে, জাস্ট এরকম নিউমেরিক্যাল ভ্যালু না।
ভেলোসিটি বের করলো, ভেলোসিটি হেড বের করলো, প্রেসার হেড বের করলো। দিস ইজ দ্য স্যাম্পল ক্যালকুলেশন, যে এক একজন এক একটার জন্য স্যাম্পল ক্যালকুলেশন দেখাবে। ঠিক আছে, যে আমাদের যে ল্যাব রিপোর্টে যে জিনিসগুলো দেয়া লাগবে আমি সেটা নিয়ে কথা বলছি। ওকে, আমাদের অবজারভেশন থেকে আমরা কি করতে পারবো, আমাদের অবজারভেশন 1 থেকেই আমরা আমাদের যে গ্রাফগুলো প্লট করার কথা আমরা সেই গ্রাফগুলো প্লট করতে পারবো। একটা গ্রাফ প্লট করার জন্য আমাদের এই যে আমরা বললাম যে এখানে যে ডাটাটা আছে, দেখো আমরা এই যে এই প্রত্যেকটা 1 থেকে 4 পর্যন্ত আমরা আমাদের শুধু নিজেদের ডাটা নিয়েই পারবো। আচ্ছা, অন্যান্য ডাটার জন্য যে টোটাল হেড লসটা আমরা নিব, আমরা অন্য গ্রুপ যে ক্যালকুলেশনটা করছে সেখান থেকে আমরা টোটাল হেড লস যে HL, হ্যাঁ সেটা নিব। এই যে ইচ সেগমেন্ট, ওকে, আমাদের এই যে H8 মাইনাস H7, সরি H7 মাইনাস H8, এটা হলো টোটাল হেড লস, তাই না? এটা কি বোঝা যায় এই জিনিসটা যে টোটাল হেড লস? H7 কেন বলা হচ্ছে, কারণ H7 টা 1 নম্বর পয়েন্টের সামনে, হ্যাঁ পিটুর টিপের মাথাটা 1 নম্বর পয়েন্ট আপস্ট্রিম একটা পজিশনে, আর 8 নম্বরটা একেবারে শেষ মাথায়। মানে এই দুটোর বিয়োগফলটা হচ্ছে টোটাল ওই পাইপের মধ্যে দিয়ে চালু আসছে। হ্যাঁ, 7 নম্বরটা আসলে তোমার এই যে বাম পাশে সাবজেক্ট একটা ব্লু কালারে দেখাচ্ছেন, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট বাম পাশে একেবারে, আর 8 নম্বর পয়েন্টটা হচ্ছে এই একেবারে শেষ। তার মানে এই 7 আর 8 বিয়োগ করলে হবে টোটাল লস এই পাইপের মধ্যে দিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই টোটাল লসটা যখন আমরা বের করব, তো আমরা আমাদের যে গ্রুপ গুলো ইন্টার গ্রুপ আমরা যে ডাটাটা চেঞ্জ করব সেটা হলো এই যে টোটাল হেড লস। ঠিক আছে, আর এই যে কাইনেমেটিক হেডটা বের করতে পারবো ফর ডিফারেন্ট ফ্লো কন্ডিশনের জন্য। তো এইটার জন্য আমরা আমাদের অন্যান্য গ্রুপের ডাটা থেকে তাদের যে ভেলোসিটিটা সেটা নিব, আর এই যে তাদের যে টোটাল হেড লসটা বা তাদের ফ্লো রেটটা নিব, টোটাল হেড লসটা নিব, তাহলে আমরা বুঝবো, আমরা যখন ক্যালকুলেট করব আমরা বুঝবো এটা কিভাবে প্লট করব। ঠিক আছে, তো এটাই আমাদের আজকের কাজ। তো আমরা আমাদের এই ডাটা শিটটা এখন আপলোড করে দিব, আমরা আমাদের যে ডেমনস্ট্রেশন ভিডিও সেটা আপলোড করে দিব, এবং আমাদের যে ক্লাস এই ভিডিওটা এটা কনভার্ট হতে একটু সময় লাগবে। তো তারপরে আমাদের ভিডিও লেকচারগুলো আপলোড করতে একটু সময় লাগবে, ওই দুটো ডাটা আমি ইমিডিয়েটলি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ গ্রাফটা কি আমাদের প্রথমে ক্যালকুলেট করতে হবে হেড লস, এটা গ্রাফ। আমাদেরকে স্ট্যাটিক হেড সেটা কি P1 বাই গামা, ভেলোসিটি হেড T স্কয়ার বাই টুয়াইস G, আর টোটাল হেড কি তাদের যোগফলটা আমরা যখন প্লট করব তখন স্যার আমাদের যে গ্রাফটা দেখালেন, হ্যাঁ গ্রেডিয়েন্ট লাইন, হ্যাঁ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, এনার্জি গ্রেডিয়েন্ট লাইন, এই লাইনগুলো আমরা পাবো আমরা যখন প্লট করব। তখন আমরা প্লট করব পয়েন্ট ধরে, হ্যাঁ আমাদের এখানে যে পাইপের লেন্থ, আমাদের যে এই যে পাইপের লেন্থ এটা খুঁজে বের করতে হবে। আমরা পয়েন্ট 1 এর ভ্যালুগুলো বসাবো, এরপর একটা ইউনিট দূরত্বে, ধরো গ্রাফ পেপারে তুমি 10 ইউনিট গেলে 10 ইউনিট পরে 2 বসালে, এভাবে ইকুইডিস্টেন্ট বসালেই আমাদের এটা সুন্দর একটা কার্ভ দেখা যাবে। আমি একটু বলবো মানে যেটা হচ্ছে তুমি যেটা গ্রাফ পেপার করবে নরমাল প্লেন গ্রাফ এক্স ওয়াই প্লট করবে, এক্স অক্ষ বরাবর পয়েন্ট বসাবে 1 2 3 4 5 6 7 করে বসাবে। ঠিক আছে, এবং 1 নম্বর পয়েন্টে প্রেসার হেড কত যেটা পেয়েছো সেটা বসাবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তারপরে 2 নম্বর পয়েন্টে প্রেসার হেড বসাবে, 3 নম্বর পয়েন্টে বসাবে। বসানোর পরে তোমার স্যার যে একটা গ্রাফ দেখালেন একটু আগে, যে তুমি ভিডিওটাতে যাও মানে যে যেটাতে প্রেসার হেডটা দেখালো না, জি স্যার, ওই এই যে আরেকটা ছিল না উপরে, হ্যাঁ সেটা, হ্যাঁ এটা আগে শুরু করতে হয় যে তোমার এই ধরনের একটা গ্রাফ। আমার তোমার এক্স অক্ষ বরাবর দুটো টিউবের পজিশন গুলো হবে, আর ওয়াই অক্ষ বরাবর তুমি পি বাই গামা করে বসাবে। 1 নম্বর পয়েন্ট টিউবের জন্য কত, 2 নম্বর পয়েন্টের জন্য কত হবে একটা গ্রাফ। একইভাবে এইভাবেই আবার ভেলোসিটির জন্য একটা ভেলোসিটি স্কয়ার বাই 2g যেটা v স্কয়ার বাই 2g সেটা পাবে, সেখানে আরেকটা গ্রাফ হবে। এই একইভাবে পিটর টিউবের পজিশন হবে, সরি ফাইজোমিটার টিউবের পজিশন হবে। আবার একইভাবে তুমি ফাইজোমিটার পজিশন টিউবটা ধরলা, তার সাথে তুমি টোটাল হেডটা মানে পি বাই গামার সাথে v স্কয়ার বাই 2 দিয়ে যোগ করে যেটা আসবে সেটা বসাবে। এরকম 3টা গ্রাফ তুমি একসাথে প্লট করবে। ঠিক আছে কথা শশী? হ্যাঁ, 3টা সেপারেট গ্রাফ নেই স্যার, একটা গ্রাফের মধ্যে 3টা লাইন। না একটাই দেখো তাহলে তুমি আমাকে এনার্জি গ্রেড লাইন, হাইড্রোলিক গ্রেড লাইনটা দেখো। হ্যাঁ একসাথে তুমি বুঝতে পারবে তাহলে এদের ইন্টারেকশনটা কি। আর স্যার ডাটা শিটের জন্য স্যার প্রত্যেকটা গ্রুপ একটা করে ডাটা শিট নেবে, আর ওইখান থেকে স্যার প্রত্যেকটা মেম্বার যে কোনো একটা টিউবের জন্য স্যাম্পল ক্যালকুলেশন দেখাবে। হ্যাঁ, দ্যাটস রাইট।